দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। হাকিমের বদল হয়েছিল কিন্তু বদলালো না হুকুম। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আবার সিঙ্গেল বেঞ্চ। অবশেষে পাড়ুই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। 23শে জুলাই 2013 সাগর ঘোষের মৃত্যু হলো এবং তারপরে এই প্রতিপক্ষ অনুষ্ঠানের মঞ্চে একবার নয় 14টি বিশেষ এপিসোড আমরা করেছিলাম শুধু এই পাড়ুই হত্যাকাণ্ড নিয়ে। পিতৃহারা দরিদ্র এক যুবক বারবার এসে সুবিচার চাইতেন। আমাদের সৌভাগ্য যে আজকে তিনি মনে করছেন যে এবার সুবিচারের রাস্তায় অন্তত এক কদম এগোতে পারলেন তিনি। তবে এইটুকু আমরা বলতে পারি যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের ইতিহাসে শুধুমাত্র একজন ডিজি এবং তার পুলিশ বাহিনী নয়, সরাসরি সরকারকে এমন তীব্রভাবে সমালোচনা এবং ঠিক যেভাবে প্রশাসন, সরকার, পুলিশের ওপর মানুষ ভরসা রাখেন, সেই ভরসাটুকু না পেলে, নিরপেক্ষ তদন্ত না হলে মাননীয় বিচারপতিরা যে কতটা ক্ষুব্ধ হতে পারেন, আজকে শ্রদ্ধেয় বিচারপতি হরিশ ট্যান্ডন আর একবার তার রায় একেবারে পরিষ্কার করে দিয়েছেন। আমরা সেই আলোচনায় আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে এই প্ল্যাটফর্মে, এই মঞ্চে যারা আছেন তাদের সঙ্গে আলাপ করে দেবো। আমার একদিকে রয়েছেন হৃদয় ঘোষ, সাগর ঘোষের পুত্র, এবং বারবার এই 14টি এপিসোডে আমরা হৃদয় ঘোষকে হাজির করেছি তার বক্তব্যটা, ন্যায় বিচার পাওয়ার, সুবিচার পাওয়ার, তার আরতিটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তার পাশে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, তার পাশে রয়েছেন আইনজীবী তাপস কুমার ঘোষ, তার পাশে রয়েছেন আইনজীবী শ্রী সুব্রত মুখোপাধ্যায়। আমি অন্যদিকে যাব, অজয় চৌবে আইনজীবী আছেন আমার সঙ্গে, অন্যদিকে আছেন কংগ্রেস নেতা এবং আইনজীবী অরুণাভ ঘোষ, আছেন সুজন চক্রবর্তী সিপিএম নেতা, বিমল নন্দ অধ্যাপক এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। কিন্তু সবার আগে আপনাদের দেখাবো আজকে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন ঠিক কী রায় দিলেন এই পাড়ুই মামলায়। হাকিম বদলালেও বদলালো না হুকুম। পাড়ুই কাণ্ডে অবশেষে সিবিআই তদন্তে নির্দেশ দিল হাইকোর্ট। রায়দানের সময় ডিজি ও সিটের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি হরিশ ট্যান্ডন। বিচারপতি বলেন, সিটের রিপোর্ট অনুযায়ী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনুব্রত মণ্ডলের বক্তব্য নির্দিষ্ট এবং নিন্দনীয় হওয়া সত্ত্বেও সেটাকে তদন্তের আওতায় আনার ক্ষেত্রে সিটের ইচ্ছাকৃত অনীহা লক্ষ্য করা গিয়েছে। সিটের রিপোর্টে ওই দুই রাজনীতিককে ক্লিনচিট দেওয়া হয়েছে। বলতে কোনো দ্বিধা নেই যে সিটের তদন্ত একপেশে হয়েছে, প্রভাবিত হয়েছে। সিটের তদন্তে কয়েকজন প্ররোচনাকারীকে আড়াল করার চেষ্টা হয়েছে। ডিজির নেতৃত্বে চলা তদন্তে বাইরে থেকে প্রভাব খাটানো হয়েছে। মূলত শীর্ষ রাজনৈতিক মহল থেকে এই প্রভাব খাটানো হয়েছে বলে মনে করছে আদালত। ডিজির ওপর ভরসা রেখেছিল হাইকোর্ট, তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তদন্তকারী অফিসার রিপোর্ট বিকৃত করেছেন। সিআইডি এবং সিটের ভূমিকা অত্যন্ত নক্কারজনক। সিটের কার্যকলাপ দেখে মনে হয়েছে অভিযুক্তদের মাথায় তারা ছাতা ধরছে। পাশাপাশি বিচারপতি হরিশ ট্যান্ডন আরও বলেন, অনুব্রত মণ্ডলের ওই বক্তৃতায় গোষ্ঠীদ্বন্দ্বে প্ররোচনার ইঙ্গিত রয়েছে বলে অভিযোগকারীরা বারবার দাবি করেছেন এবং মামলা সম্পর্কিত বিভিন্ন ব্যক্তির জবানবন্দিতেও রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উঠে আসা সত্ত্বেও ডিজি অনুব্রতর বক্তৃতার ফুটেজ না দেখে রিপোর্ট পেশ করেছেন। এটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্তকারী সিট হাইকোর্টকে না জানিয়েই সিউড়ি আদালতে পাড়ুই মামলার চার্জশিট জমা দিয়েছিল। পরে ডিজি আদালতে জানিয়েছিলেন তিনি আইনি পরামর্শদাতাদের সঙ্গে কথা বলে এমনটা করেছেন। এদিন এ বিষয়ে ডিজির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, নির্দেশ মতো তদন্ত রিপোর্ট মুখবন্ধ খামে হাইকোর্টে জমা দেওয়ার কথা সিটের, কিন্তু ডিজি রিপোর্টের বিষয়বস্তু নিয়ে সরকারি আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন, যা তিনি করতে পারেন না। এরপরেই বিচারপতি জানান, পাড়ুই মামলার তদন্তভার সিটের হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব মামলার নথি সিবিআইকে হস্তান্তর করবে সিট এবং পাড়ুই থানা। মামলার রায়ে খুশি ঘোষ পরিবার। আমাদের খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমরা এবার সুবিচার পাবো। বিচার আমরা চাই যতদিন জীবন থাকবে। আমরা তো এতদিন থেকে আশা করেই আছি, সুবিচারের আশায় আছি, এখনো সুবিচারের আশাতেই আছি। পাড়ুই মামলায় হাইকোর্টের সামনে প্রশ্ন ছিল। প্রশ্ন 1, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার এখতিয়ার হাইকোর্টের আছে কিনা। এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন জানান এখতিয়ার আছে হাইকোর্টের। প্রশ্ন 2, একই মামলায় দুটো এফআইআর হতে পারে কিনা। 2013 সালের 21শে জুলাই পঞ্চায়েত ভোটের সময় সাগর ঘোষের বাড়িতে হামলা হয়। 23শে জুলাই মারা যান তিনি। অভিযোগ ওঠে পুলিশ জোর করে মৃতের স্ত্রী সরস্বতী ঘোষকে দিয়ে সাদা পাতায় সই করিয়ে নেয় এবং সেখানে কিছু বয়ান নথিভুক্ত করে সেটাকেই এফআইআর হিসেবে গ্রহণ করে পাড়ুই থানা। সেখানে অনুব্রত মণ্ডলের নাম ছিল না। এরপর সাগর ঘোষের পুত্রবধূ শিবানী ঘোষ, অনুব্রত মণ্ডল, বিকাশ রায়চৌধুরী সহ 41 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
কিন্তু বীরভূম জেলা পুলিশ, সিআইডি বা সিট কেউই শিবানী ঘোষের অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করেনি। এদিন মামলা রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, শিবানী ঘোষের লিখিত অভিযোগ দ্বিতীয় এফআইআর হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে আইনি প্রশ্ন থাকলেও তা তদন্তের আওতায় নিয়ে আসা যাবে না, এমনটা আইনে কোথাও বলা হয়নি। কেননা শিবানী ঘোষের লিখিত অভিযোগে মৃতের স্ত্রীকে জোর করে এফআইআর লিখিয়ে নেওয়ার প্রসঙ্গ রয়েছে এবং হাইকোর্টে গোপন জবানবন্দিও দিয়েছেন সরস্বতী ঘোষ। রাজশ্রী দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। হৃদয়বাবু, আপনাকে দিয়ে শুরু করবো এই অনুষ্ঠান। হত্যার ঘটনার প্রায় 14 মাস পরে সুবিচারের রাস্তায় এক কদম এগোলেন বলে মনে করছেন আপনারা? 14 মাস অপেক্ষা করতে হলো। ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। হিন্দিতে একটা কথা আছে, দের আয় দুরুস্তায়। কি মনে করছেন, সুবিচার পাবেন? আপনাকে জানিয়ে রাখি, রাজ্য সরকার কিন্তু আবার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতে চলেছে। উচ্চ আদালতের প্রতি আমাদের ভরসা রয়েছে, সেই ভরসা রেখেই বলছি। এবং সিবিআই যেভাবে তদন্ত অন্যান্য ক্ষেত্রে করেছে, সব ক্ষেত্রে আমাদের মনে হয়েছে সেটা নিরপেক্ষ তদন্ত। সেইভাবেই আমরা ভরসা রেখে এগিয়ে যাচ্ছি এবং আমি আশা করছি যে সিবিআই সঠিকভাবেই তদন্ত করবে। যদিও রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করবেন, আমি আশা রাখছি ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এই ঘটনাটাই বহাল রাখবেন এবং এই রায়ই বহাল রাখবেন বলে আমার আশা। কিন্তু ধরুন, বিচার প্রক্রিয়াটা তো আরও খানিকটা পিছিয়ে যাবে। আপনি একজন একা মানুষ, একটা একক মানুষের লড়াই, অন্যদিকে সর্বশক্তিশালী রাষ্ট্রযন্ত্র। তার অর্থ আমাদের মতো সাধারণ করদাতাদের টাকায় আবার রাজ্য সরকারে অনেক বড় বড় আইনজীবীরা দাঁড়াবেন, অনেক তাদের পারিশ্রমিক নেবেন। আমাদের মতো ট্যাক্সপেয়ারের টাকায় কিন্তু সরকার অনন্তকাল একটা মামলা লড়তে পারে। তদন্ত প্রক্রিয়া কি পিছিয়ে যাবে না? হ্যাঁ, সে তো যাবেই, অবশ্যই যাবে। এবং সেটা করার জন্যই রাজ্য সরকার এটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং প্রভাব খাটাচ্ছে। আমি আগে থেকেই বলেছি, আবারও বলছি, প্রভাব খাটাচ্ছে এবং খাটানোর চেষ্টাও করবে তারা। হ্যাঁ, তার সত্ত্বেও সাধারণ মানুষ আমার পাশে আছে। অর্থনৈতিকভাবে দুর্বল হলেও মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা সততার দিকে লক্ষ্য রেখে এগিয়ে যাব এবং আমি সবসময় আমার বাবার হত্যার বিচার চাইব। হ্যাঁ, যে তিনি কোনো দোষের দোষী নন। হ্যাঁ, তিনি একজন সাধারণ গ্রাম্য মানুষ। হ্যাঁ, তিনি বৃদ্ধ অসুস্থ রোগে ভুগছিলেন। তার প্রতি এই আক্রমণ কেন? হ্যাঁ, এটাই বিচার করুক আদালত। আপনি ক্ষমতাশালীদের প্রভাব খাটানোর কথা বলছেন। ডিভিশন বেঞ্চে ধরুন একটা মামলাটা শুনানির জন্য গৃহীত হলো, একটা স্টে হলো, এই রায়ের ওপর তদন্তটা তো দেরি হয়ে যাবে। এই প্রভাবশালী ক্ষমতাশালী মানুষরা একের পর এক প্রমাণ লোপ করতে পারেন, কারণ এরা প্রভাবশালী। প্রমাণ লোপের ক্ষমতা এদের রয়েছে। হ্যাঁ, প্রমাণ লোপের ক্ষমতা তো রয়েছে। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। আপনাকে আমি পড়ে শোনাবো এই পরবর্তী অংশে, যে ঠিক কিভাবে সিটের তদন্তকারী অফিসাররা তথ্য প্রমাণ বিকৃত করেছেন, মাননীয় বিচারপতি তার রায় বলেছেন। তো এই প্রক্রিয়া তো আরো দ্রুত এগোবে। এটা তো আমার অভিযোগ ছিলই যে এখানে ঘটনাটাকে বিকৃত করা হয়েছে। আমাদের অভিযোগ যা ছিল এবং 164-এ আমার মা স্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা সম্পূর্ণ রূপে বিকৃত করে ডিজি আদালতে পেশ করেছেন। এটা আমাদের প্রথম থেকেই অভিযোগ ছিল। হ্যাঁ, তার জন্যই আমরা তার প্রতি অনাস্থা এনেছিলাম যে তিনি ভুল বলছেন এবং মিথ্যা বলছেন। হ্যাঁ, সেই জন্যই আমরা সিবিআই প্রার্থনা জানিয়েছিলাম। হ্যাঁ, তো দেরি হলেও কিছু করার নেই, আমরা নিতান্তই সাধারণ মানুষ। হ্যাঁ, তো আমরা লড়ে যাওয়ার চেষ্টা করব, এটুকু আমি বলে রাখতে পারি। আমি শুরুতেই যেটা বলছিলাম যে হাকিম বদলেছেন কিন্তু হুকুম বদলালো না। মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত যা বলেছিলেন আর আজকে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন যা বললেন তা কিন্তু কাছাকাছি। সব থেকে বড় কথা, আরেকটা জায়গায় বদল হয়নি, সেটা হচ্ছে অনুব্রতর পাশে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান, তার সাপোর্ট, তাকে সমর্থন করা এবং আমার আপনার মতো ট্যাক্স পেয়ারদের টাকায় এই সিবিআই তদন্ত রুখতে আবার উচ্চতর ডিভিশন বেঞ্চে যাওয়া। দেখুন, এজলাস বদলেছে, আদালত বদলেছে, চড়াই উতরাই হয়ে বছরখানেক ধরে নানা খাতে গড়িয়েছে পাড়ুই মামলা। তবে আইনজীবীরা অনেকেই বলছেন দীর্ঘ আইনি লড়াইয়ে হাকিম বদলালেও হুকুম বদলালো না। পাড়ুই মামলার বিচারপতি দীপঙ্কর দত্ত আর বিচারপতি হরিশ ট্যান্ডনের কার্যত একই সুর চোখে পড়ল। বিচারপতি দীপঙ্কর দত্ত যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করলেন বিচারপতি হরিশ ট্যান্ডন।
তবে দুই বিচারপতির সুরের মধ্যে যেমন মিল খুঁজে পাওয়া গিয়েছে, তেমনি আগাগোড়া রাজ্য সরকারের অবস্থানও এক থেকেছে। বিরোধীরা কটাক্ষ করে বলেন, আদালত যেমন সুবিচার দিতে বদ্ধপরিকর থেকেছে, তেমনি রাজ্য সরকারও অনুব্রতকে বাঁচাতে ততটাই দৃঢ় প্রতিজ্ঞ থেকেছে, মরিয়া চেষ্টা করেছে। সিঙ্গেল বেঞ্চে সেই মরিয়া চেষ্টা ব্যর্থ হতেই এবার তারা তাই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে। আমরা অ্যাপিলে যাব। পারুইকাণ্ডের পর থেকেই নিহতের পরিবার বারবার অভিযোগের আঙুল তুলেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিকে, কিন্তু তদন্তভার নিয়ে অনুব্রতকে গ্রেফতারের পথে হাঁটেনি পুলিশ। মামলার শুনানিতে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। 7ই এপ্রিল অনুব্রত মণ্ডলের বক্তব্যের ফুটেজ খতিয়ে দেখে তিনি প্রশ্ন করেন, ডিজি এই ফুটেজ দেখেও কেন ব্যবস্থা নেননি? কয়েক মাস পর কার্যত একই সুর শোনা যায় বিচারপতি হরিশ টন্ডনের গলায়। শুনানিতে বিচারপতি হরিশ টন্ডন প্রশ্ন করেন, মূল ষড়যন্ত্রের বিরুদ্ধে কি কখনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এখনো তাকে গ্রেফতার করা হয়নি কেন? বিজেপির হাজিরা নিয়েও বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি হরিশ টন্ডনের এজলাসে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। প্রথম দফায় সিঙ্গেল বেঞ্চে শুনানি চলাকালীন 10ই এপ্রিল রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডিকে তলব করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। যদিও ডিভিশন বেঞ্চে গিয়ে ডিজির হাজিরার নির্দেশে স্থগিতাদেশ আদায় করে নেন সরকারি আইনজীবী, তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। হাত ঘুরে মামলা হরিশ টন্ডনের এজলাসে আসতেই 19শে আগস্ট ফের ডিজিপিকে আদালতে তলব করেন বিচারপতি হরিশ টন্ডন। বিরোধীদের দাবি, আদালত যেখানে সুবিচার ত্বরান্বিত করতে তৎপর ছিল, প্রশাসন কিন্তু সেই পথ রুদ্ধ করতে একই রকম দৃঢ় প্রতিজ্ঞ ছিল। মামলা চলাকালীন তাদের সেই চেষ্টা চোখে পড়েছে বারবার। যেমন প্রথমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ডিজিপিকে আদালতে হাজিরার নির্দেশ দিতেই সরকারি আইনজীবী তড়িঘড়ি ছুটে যান তৎকালীন প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। সেখান থেকে ডিজিপির হাজিরার নির্দেশে স্থগিতাদেশও আদায় করে নেয় সরকার। দ্বিতীয়বার বিচারপতি হরিশ টন্ডনের নির্দেশে ডিজিপি আদালতে এলেও বিচারপতির সামনে দাঁড়িয়ে তিনি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতিকে ক্লিনচিট দেন। উল্টে রাজ্য পুলিশের প্রধান প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেন মৃতের পুত্রবধূর বক্তব্যকেই। বুধবার হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরও সরকারের সেই মরিয়া চেষ্টাই চোখে পড়ল আরেকবার। নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ঘোষণা করে দিল সরকার। কিন্তু কেন বারবার সারদা, পারুইয়ের মতো ঘটনায় সিবিআই এড়াতে মরিয়া চেষ্টা করে তৃণমূল সরকার? করদাতাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে কি লুকোতে এই মরিয়া চেষ্টা তাদের? প্রশ্ন বিরোধীদের। এটা বিরোধিতা করে উনি আবার কিছু আমাদের জনগণের দেওয়া যে করের পয়সা করদাতা তার সাধ্য করবেন, এই সাধ্য করার জন্য আছেন, কিন্তু উনি আটকাতে পারবেন না। এই রাজ্য সরকারের লজ্জা বলে যদি কিছু থাকতো তাহলে এইখানেই চুপ করে থাকতেন। সিবিআই তদন্তের নামে আটকে উঠছে এবং বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তারপর পরাজিত হয়ে সিবিআই তদন্ত মেনে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার নিজেরাই নিজেদেরকে হাস্যস্কর করে তুলেছে এবং সাধারণ মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা খুইয়েছে। পাশাপাশি তাদের একটা আশঙ্কাও আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গুর আইনকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দেওয়ার দিনই বিধানসভায় এক তৃণমূল বিধায়ক প্রশ্ন তুলেছিলেন, বাম আমলে কোন কোন বিচারপতি রাজ্য সরকারের থেকে জমি পেয়েছেন? সঙ্গে সঙ্গে নগর উন্নয়ন মন্ত্রী উঠে দাঁড়িয়ে তাদের নাম ঘোষণা করেছিলেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, তাহলে কি সিঙ্গুর আইনকে অসাংবিধানিক আখ্যা দেওয়াতেই ঘুরিয়ে বিচারপতিদের দিকে অভিযোগের আঙুল তুলল তৃণমূল? এবার পারুইকাণ্ডে আদালতের রায়ের পরও বিচার ব্যবস্থার বিরুদ্ধে কুৎসা ছড়ানোর কোনো চেষ্টা শাসক করবে কিনা সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। এবিপি আনন্দ। অজয়বাবু, আপনার কাছে আসবো। আমি একেবারে সরাসরি তারিখ নিয়ে আসছি। অনুব্রত মণ্ডল, মাননীয় অনুব্রত মণ্ডল, তিনি 17ই জুলাই 2013 তার বক্তৃতা দিলেন। 4 দিন পর হামলা হলো 21শে জুলাই 2013। সাগরবাবুর মৃত্যু হলো 23শে জুলাই 2013। সিট গঠিত হলো 14ই ফেব্রুয়ারি 2014। আজ আমরা দাঁড়িয়ে আছি 24শে সেপ্টেম্বর 2014। সিবিআই তদন্ত করার ক্ষেত্রে মাননীয় বিচারপতি যে শব্দটা ব্যবহার করেছেন, ইমিডিয়েটলি, যত শীঘ্র সম্ভব সিটকে যাবতীয় তথ্য প্রমাণাদি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ। সরকারের, রাজ্য সরকারের এই অনুব্রত মণ্ডলদের বাঁচাতে ডিভিশন বেঞ্চে যাওয়ার যে সিদ্ধান্ত, তাতে তো এই প্রক্রিয়াটা, হৃদয়বাবুদের সুবিচার পাওয়ার প্রক্রিয়াটা আরও ডিলেড হবে। যত ডিলে হোক, একটা হিন্দিতে কথা আছে, সত্যমেव জয়তে, সত্যের বিজয় হবে। 2 মাস লাগবে, 3 মাস লাগবে, তিনি জিতবেন হৃদয় ঘোষ। আর মাঝখানে একটা 17 তারিখে পরে একটা 18 তারিখে একটা কমপ্লেন লজ হয়েছিল ডিএম কাছে। আচ্ছা, কি আমার লাইফ ডেঞ্জারে আছে,
তারপরে 21 তারিখে হামলা হলো আর 22 তারিখে ফোর্সিবলি কমপ্লেন লেখানো হলো। এটা বলা হলো যদি আপনি কমপ্লেন না লিখবেন তারপরে আপনার স্বামীকে হসপিটালে অ্যাডমিট করা যাবে না। সাগর ঘোষের স্ত্রীকে আপনি বলছেন জোর করে লেখানো হলো অভিযোগপত্র। তারপরে উনি আন্ডার কম্পালশন উনি লিখলেন, সই করলেন। তারপরে ওনাকে হসপিটালাইজ করা হলো, বর্ধমানে উনি মারা গেলেন। তারপরে উনি ফর্মাল কমপ্লেন করলেন, তা ওটা কগনিজেন্স নেওয়া হলো না। 164 স্টেটমেন্ট এবং আগাগোড়া রাজ্য সরকারের তরফে যুক্তি দেওয়া হয়েছে যে দ্বিতীয় যে অভিযোগপত্র শিবানী ঘোষের এবং সাগরবাবু স্ত্রীর, যেটা কোনোভাবে সেটা আইনের আওতায় আসতে পারে না। আজকে পরিষ্কার মাননীয় বিচারপতি বলেছেন যে সেটা আসতে পারে, ওটা এফআইআর ট্রিটমেন্ট হতে পারে না, লেকিন দ্যাট ইজ এ পার্ট অফ দ্য কমপ্লেন ট্রিট হবে ওটা এফআইআর। আজকে আদালতে কি হলো? প্রথম কথা তো আগে স্টেট গভর্নমেন্টে পুলিশ ফেল হলো, সেকেন্ড সিআইডি এটাও উইং অফ দ্য স্টেট গভর্নমেন্ট এটাও ফেল হলো। তিনটেই বিচারপতি অবজারভেশন রাজ্য সরকার নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন ছিল, দে আর নট স্যাটিসফাইড উইথ দ্য প্রোগ্রেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তারপরে ওটা সিবিআইকে হ্যান্ড ওভার করা হলো। আমি জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, তার আগে আমি একটু ইনা নাটশেল বলে দিই যে আজকে ঠিক কীভাবে তীব্র ভাষায় সমালোচনা করেছেন মাননীয় বিচারপতি। কি বলেছেন? ডিজি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, সিটের তদন্ত একপেশে হয়েছে 2, 3 কয়েকজন প্ররোচনাকারীকে আড়াল করার চেষ্টা হয়েছে, 4 মূলত শীর্ষ রাজনৈতিক মহল থেকে প্রভাব খাটানো হয়েছে, 5 ডিজির ওপর ভরসা রেখেছিল হাইকোর্ট, তা ভেঙে চুরমার হয়ে গেছে, 6 তদন্তকারী অফিসাররা রিপোর্ট বিকৃত করেছেন, সিআইডি এবং সিটের ভূমিকা অত্যন্ত নক্কারজনক। কে এর দায়িত্ব নেবে? আমি এক্স্যাক্টলি কি বলেছেন তাতে আসবো। আমি না নাটশেল আমার মতো করে কয়েকটা জানতে চাইছি, ডিজি কি এখনো আছেন না রিজাইন করেছেন? আমি জানতে চাইছি, এখনো করেননি? না, সেরকম কোনো খবর আমাদের কাছে। সাধারণত সভ্য সমাজ হলে তাই করার কথা, এবং ডিজি যদি এটা শোনেন বা ওনার কোনো অধীনস্থ লোকজন শোনেন এই অনুষ্ঠান, তাহলে এই গুড অ্যাডভাইসটা দেওয়া উচিত। বা তৃণমূল কণ্ঠী যারা আছে তারাও যদি শোনে এই অ্যাডভাইসটা মমতা কিংবা ডিজির কাছে পৌঁছে দেওয়া উচিত, যে একটা সভ্য সমাজ, আইনের সমাজ চললে যখন কোটাল, উনি কোটাল আমাদের, কোটালের ওপর সম্পূর্ণ বিচার ব্যবস্থা যখন অনাস্থা দেয় যে ইনি অনুপযুক্ত আইনের শাসন সমাজে রাখতে, তারপর তার দরকারটা কি? আপনি এই কথা বলছেন তো, আমি একটু মানে ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি, একটু আমরা ব্যাকগ্রাউন্ডারটা দেখি। 14ই ফেব্রুয়ারি 2014 মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এই পারুই মামলাতে এই পুলিশ সম্পর্কে এক্স্যাক্টলি এইটা লিখেছিলেন, সম্ভবত 5ম পাতার 5ম প্যারায়, 5ম পয়েন্টে। I am sure that the Director General shall not leave any stone unturned to restore the lost glory of the police force of the state. না, এ তো দেখুন, আমি বলছি, আমি 34 বছরের হিসেবে যাব না, কারণ বারবার 34 বছর বলে এই গত 3 বছরটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা আজকের লোক আজকের কষ্টটা বুঝছি। 34 বছর আগে ওই কষ্টটা হয়েছিল, তাই জন্য আজকের কষ্টটা মেনে নিতে হবে। এই বাজে কুযুক্তিতে আমরা যাব না, এবং সকলকে অনুরোধ করব প্লিজ সেই কুযুক্তি দেবেন না। আজকের যে 3 বছরের ঘটনা, নতুন সরকারের যে 3 বছরের ঘটনা, তাতে এরকম কতবার হয়েছে। কোর্টকে বললে আমরা ধরছি না। আমি আই অবজেক্ট জয়প্রকাশ বাবু, আপনি বলছেন কতবার হয়েছে। অনেক আইনজীবী বলছেন যে স্বাধীনতার পর পুলিশ ভর্ৎসিত হয়েছে, ডিজি ভর্ৎসিত হয়েছে, পুলিশের পদাধিকারী ভর্ৎসিত হয়েছে, কিন্তু এক্সিকিউটিভ, পলিটিক্যাল এক্সিকিউটিভ এই ভাষায় সমালোচিত হয়নি। কেন এই কথা অনেকে বলছেন? এক্সিকিউটিভ এখানে কে? মুখ্যমন্ত্রী, কেন স্বরাষ্ট্রমন্ত্রী? এটা কেন গোল গোল করে বলছেন? রাগঢাক করে বলার দরকার নেই, পরিষ্কার বলা দরকার। পলিটিক্যাল এক্সিকিউটিভ পুলিশ ডিপার্টমেন্টের কে? স্বয়ং মুখ্যমন্ত্রী। নবান্নয় বসে আছেন এখন, হয়তো এখনো দেখছেন। তাহলে আপনি যতই রাগ করুন না কেন, প্রতিপক্ষ দেখেন বলে শুনেছি, এবং আজকে আমি সেটাই বলছি। যদি দেখেন তাহলে এটা বুঝতে হবে যে জাজ যেটা বলেছেন, মাননীয় বিচারপতি যেটা বলেছেন, তার দুটো রাস্তা আছে। ডিজিকে পদত্যাগ করতে বলা এবং ওনার এসে ক্ষমা চেয়ে নেওয়া, যে আমার আন্ডারে পুলিশ আছে, সেই পুলিশ সাধারণ মানুষের
কাছে আইনের বিচার দিতে সক্ষম হয়নি, সেটা একজন মাননীয় বিচারপতি, এবং এটা একজন না, আপনি মনে রাখবেন দীপঙ্কর বাবু একটা দিয়েছিলেন মাননীয় জাস্টিস দীপঙ্কর দত্ত, তারপর জয়েন্ট তারপর ডিভিশন বেঞ্চে গেছে, সেখানে দুজন জাজ দুই রকম মতামত দিয়েছিল। তারপরে যখন যেহেতু স্প্লিট ডিসিশন হলো তখন আবার সিঙ্গেল জাজের কাছে গেল। আমরা যা লেম্যান বুঝি 3:1 এ হারছেন, 3 গোল বনাম 1 গোল। এটা স্প্লিট আনি ওটা তাপস আমার এখানকার কথা হচ্ছে যদি এইরকম পর্যায়ে এসে দাঁড়ায় যে জাস্টিস ট্যান্ডন যিনি আজকে দিলেন পাড়ুইয়ের ঘটনার বলে, সেখানটাতে পরিষ্কার বললেন যে ডিজির ওপর ভরসা করা যায় না এবং পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটরের ওপর ভরসা করা যায় না। এর থেকে আর কি হতে পারে? ওনাকে কি নাম লিখে MA TA লিখতে হবে? না না, আমার এটাই জানার ইচ্ছে। এই নামটা না লিখলে পুলিশ ডিপার্টমেন্টের পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর কে, এটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। সাধারণ মানে আজকে পুরুলিয়ায় শুনছে, বাঁকুড়ায় শুনছে, তারা ভাবছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর মানে সাংঘাতিক। এবং তাদের জন্য বলে দিচ্ছি, পুলিশ ডিপার্টমেন্টের পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী, এবং সেই মন্ত্রী হচ্ছেন আমাদের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের ওপর বিপুল সংখ্যাধিক্যে ভোটে জিতে যিনি এসছেন, সাধারণ মানুষকে আইনের শাসন দেবেন বলেছেন যিনি, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন আজকে জাস্টিস ট্যান্ডন যে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর এইখানে সাংঘাতিকভাবে আইনের শাসন দিতে ব্যর্থ হয়েছেন। এরপরে একটাই প্রশ্ন থাকে সকলের মনে যে এখানে যিনি পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর তিনি কি তার আন্ডারে যিনি ডিজি তাকে পদত্যাগ করতে বলবেন? এক, প্রাইজ দেবে। দ্বিতীয়, না সে তো আমরা জানি প্রাইজ দেবে, অনেকের বাড়িতে শাল রাখার জন্য আলাদা করে জায়গা করতে হয়েছে, সেই সব বঙ্গবিভূষণ। হ্যাঁ, বঙ্গবিভূষণ। উনি কি সাধারণ মানুষের স্বার্থের কথা বলছেন, উনি কি তাকে পদত্যাগ করতে বলবেন? এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে সাধারণ মানুষের কাছে বাংলার তৃণমূল দিয়ে তো সারা রাজ্য চলছে না, 33% ভোট হতে পারে, 35% ভোট হতে পারে, যাই হোক না কেন, জোট যার বুথ তার, এই করে ভোটে জিতেছি, অনুব্রত মণ্ডলের সঙ্গে সবসময় থাকবো, কেন সে ভালো অর্গানাইজার। এটা তো মুখ্যমন্ত্রীর কথা না, এটা দলীয় নেত্রীর কথা। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়বদ্ধ সারা বাংলার সব জনসাধারণের কাছে, তাদের কাছে আমরা শুনতে চাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এসে বলুন আর একটা তার যে উইং, আমাদের গণতন্ত্রের যার আর একটা উইং, সেটা হচ্ছে জুডিশিয়ারি তীব্র ভাষায় আপনার কাজ, আপনার যেটা আপনি করতে পারেননি তার সম্বন্ধে সমালোচনা করেছেন। আপনি এসে দয়া করে আপনার ওই ডিজিকে সরিয়ে নিজে সাধারণ মানুষের কাছে আপনার ডিপার্টমেন্টের ব্যাপারে ক্ষমা চান, আর অ্যাটলিস্ট বাংলার সুশাসন আমরাও চাই, আপনি আমাদেরও মুখ্যমন্ত্রী, ভালোভাবে যেন রাজ্যটা চলে। ব্যাখ্যা দিলেন। এক্স্যাক্টলি কি কথায় মাননীয় বিচারপতি বলেছেন আপনাদের কাছে আসব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব যে পুলিশের ভূমিকা নিয়ে যে তীব্র ভাষায় মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন আক্রমণ করেছেন, তার ক্ষোভ প্রকাশ করেছেন, তার দিকে চোখ রাখব। এই মামলায় একাধিক সময় দেখা গিয়েছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা তথ্য বিকৃত করেছেন। পাড়ুইকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডনের এই মন্তব্যের পরই আসরে নেমে পড়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, পাড়ুইকাণ্ডে এই রায় একদিকে যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলল, তেমনই বিড়ম্বনা বাড়ালো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কারণ সরাসরি রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলল আদালত, তেমনি পাড়ুইকাণ্ডের তদন্তে পুলিশ প্রশাসনের ভূমিকারও কড়া সমালোচনা করল। বুধবার রায় দিতে গিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডন মন্তব্য করেন, এই মামলায় একাধিক সময় দেখা গিয়েছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা তথ্য বিকৃত করেছেন। বিরোধীদের প্রশ্ন, আদালত এই মন্তব্য করার পর পুলিশ মন্ত্রী হিসেবে কি দায় এড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ এই তো প্রথম নয়, একদম শুরু থেকেই পাড়ুইকাণ্ডের তদন্তে বারবার প্রশ্নের মুখে পড়েছে মমতার পুলিশের ভূমিকা। এটা হচ্ছে পুলিশের করা সেই এফআইআর যে পরিবারের যেটা দাবি, যেটা জোর করে লেখানো হয়েছে সাদা কাগজে ইত্যাদি। কতটা, আমি শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করছি, ক্যালাসনেস থাকলে 21শে জুলাই রাত 11টায় একজনকে আঘাত করা হলো, পরে তিনি হাসপাতালে মারা গেলেন ওই রাতেই,
এফআইআর এর ডেট পুলিশ যা লিখছে সেটা হচ্ছে 21 তারিখ ভোর 4:07, মানে খুনের আগে খুনের এফআইআর পুলিশ গ্রহণ করেছে। জোর করে এফআইআর। সাগর ঘোষ খুনের রাতেই 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু সাগর ঘোষের পুত্রবধূ শিবানী ঘোষ অভিযোগ করেন শ্বশুর মশাইকে আহত অবস্থায় ফেলে রেখে পুলিশ জবরদস্তি তাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল। সেখানে কয়েকজনের নাম লিখে সেই সব ব্যক্তিকে গ্রেফতার করে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করে পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে পুলিশ সাগর হত্যার এফআইআর নেয়। তাতে অনুব্রত মণ্ডলের পাশাপাশি রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর নামও। নিরাপত্তা নিয়ে টানাপোড়েন। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নিরাপত্তা পায় না আতঙ্কে থাকা ঘোষ পরিবার, অথচ রক্ষী পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়ান খুনে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। এই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পর অবশেষে হৃদয় ঘোষের বাড়ির সামনে মোতায়েন করা হয় সাদা পোশাকের পুলিশ। বৃথা অভিযোগ। রাত হলেই আশঙ্কা এই বুঝি বোম পড়ল বাড়ির সামনে, এই বুঝি দরজায় ধাক্কা দিল অনুব্রত মণ্ডলের সাগরেদরা। হৃদয় ঘোষের অভিযোগ এমনই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাদের। বারবার পুলিশকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। প্রশ্নের মুখে পুলিশি তদন্ত। হাইকোর্টের নির্দেশে পারুইয়ের তদন্তভার হাতে নেয় বিশেষ তদন্তকারী দল। গুলিবিদ্ধ হওয়ার পর বাড়ির মধ্যে যেখানে পড়েছিলেন সাগর ঘোষ সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা, অথচ হৃদয় ঘোষের দাবি তাকে এই রক্তের দাগ মুছে ফেলার পরামর্শ দিয়েছিল পুলিশ, কিন্তু তিনি তদন্তের স্বার্থে তা করেননি। প্রমাণ উদ্ধারে পুলিশি গাফিলতি। তদন্ত শুরু করেছে পুলিশ, প্রমাণের সন্ধানে খুঁটিয়ে দেখেছে ঘটনাস্থল, অথচ এই পুলিশি তদন্তের পরই বাড়ি থেকে বুলেটের খোল উদ্ধার করেন মৃতের ছেলে হৃদয় ঘোষ। বারবার ঘুরে ঘুরে দেখেও যা পুলিশের চোখে পড়েনি। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ডিজিকে রিপোর্ট পর্যন্ত পাঠিয়েছিলেন বীরভূমের পুলিশ সুপার। সিটের প্রধান বিজির কাছে পাঠানো রিপোর্টে তিনি জানান পারুই থানার তদানীন্তন ওসি সম্পদ মুখোপাধ্যায় এবং তদন্তকারী অফিসার দ্বিজরাজ সাহানা খুনের তথ্য প্রমাণ লোপাট করেছেন। দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর অনুমতিও চান, সেই মতো তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে এদিন বিচারপতি পুলিশের সমালোচনা করার পর বিরোধীদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে তৃণমূলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। সৌভিক মজুমদার ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। অর্ণবদা, আপনার কাছে আসবো। খুব পরিষ্কার আমি দুটো বাক্যে আপনার প্রতিক্রিয়া চাইবো, দুটো বাক্যের ওপর। তার কারণ আমার মনে হচ্ছে যে বহুবার আমরা দেখাবো যে কতবার ভৎসিত হচ্ছে রাজ্য সরকার, তার পুলিশ বাহিনী, পদাধিকারী। আমার মনে হয় সরকার সরাসরি গভর্নমেন্টকে এই ভাষায় মানে এই তীব্র ক্ষোভ বিচারপতির কবে হয়েছে আমি জানি না, আপনি যদি বলতে পারেন। বলিনি আমি, তোমার একদম অন্য লাইনে বলবো। আমি একটু মহাভারতের থেকে একটা ছোট্ট বলি। যুধিষ্ঠির ফেরত এসেছে, যুধিষ্ঠির ফেরত এসে দুর্যোধনকে বললো আমার দাও, রাজত্ব ফেরত দাও। বললো হবে না। বললো আমরা ইন্দ্রপ্রস্থতা তো আমি করেছি, সেটা ফেরত দাও। বললো হবে না। তখন যুদ্ধ ঘোষণা করছে। সঞ্জয়, যে ধৃতরাষ্ট্রের কমেন্ট্রেটার ভাগ্নে ছিল, সে বললো যুধিষ্ঠির তুমি মহান, তোমার কথায় হাত পাতলে 7 রাজার ধন আসবে, কি মারপিট করবে ভাইদের সঙ্গে। এবার যুধিষ্ঠির কথাটা খুব ইম্পর্টেন্ট। বললো দেখো, আমি যদি আজ দুর্যোধনের বিরুদ্ধে লড়াইটা না করি, দেন আই শ্যাল নট উইন। বাংলায় বলি যে আমি শুধু আমার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে ছিল তাদের প্রতি অন্যায় করব না, অবিচার করবো না, দুর্যোধনের প্রতি অন্যায় অবিচার করব। তো বললো দুর্যোধন কেন? বললো দুর্যোধন জানবে যে এইটাই পৃথিবীর নিয়ম, এইটাই অন্যায়টাই পৃথিবীর নিয়ম, এবং আগামী প্রজন্ম তারাও জানবে এটাই অন্যায়ের, এইটাই নিয়ম। আমি ওকে এই কারণে শ্রদ্ধা জানাই যে ও এই হৃদয় ঘোষকে যে ও এটা প্রমাণ করার চেষ্টা করেছে দিস শুড নট বি। আদারওয়াইজ এই যে ডিজি বলছে তুমি একটা থানায় গেলে দ্যাট ইজ দি, যে আনলেস ইউ আর আ পলিটিক্যাল লিডার অথবা পাড়ার রংবাজ অথবা কোনো না কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে জড়িত আছো, তাছাড়া তোমার পুলিশ গিয়ে তোমার নেবে না, এফআইআর নেবে না। তুমি যে কোনো সাধারণ লোকের কাছে পুলিশ একদম ধরা ছোঁয়ার বাইরে। তুমি সুমন, ঠিক আছে, তোমার রোজ টিভিতে দেখে তোমায় দেবে, কিন্তু তুমি যদি অন্য সুমন হও যাকে রাস্তায় চেনে না, তার নেবে না। এই জায়গাটা কিন্তু এই পুলিশ বলছেন, হ্যাঁ উল্টোটাও হতে পারে। পুলিশের কথা বলছেন তো, আমি বলি উল্টোটাও হতে পারে না। সেটা তো ক্রোধ, মানে আমি সরকারের পক্ষে লড়তে গিয়ে ব্যক্তিগত কোন পর্যায়ে নামতে পারে সেটা আমিও জানি, তুমিও জানো কোন পর্যায়ে সে নামতে পারে। তো এই জায়গাটা কিন্তু আমি ওকে সাধারণ একটা সিউড়ি থেকে কোথায় পাড়াগাঁয়ের ছেলে, সেটা আমরা পারতাম, ও পেরেছে, যে দিনের পর দিন লড়ে এটা করেছে। আর যে ধরনের
বক্তব্যের আগে কিন্তু আরেকজন জজের নাম বলছো না, সেটা হলো সঞ্জীব ব্যানার্জি। সঞ্জীব ব্যানার্জি প্রথম দিনই বলেছে, প্রথম তার ঘরে যে কি হচ্ছে, সিআইডি কে দেওয়া হোক, সিআইডি কে ওর অর্ডারেই দেওয়া হয়েছে। হ্যাঁ, ওর তো ভালো বলছে 23 দেওয়া। সুতরাং একটা তিনজন বিচারপতি একই রায় দিচ্ছে। এবং যেটা সবচেয়ে হাইকোর্টের কলঙ্কতম দিন ছিল, যেদিন তৎকালীন চিফ জাস্টিস সঞ্জীব ব্যানার্জির পুরো এখতিয়ারটা নিজে নিয়ে চলে এলেন। প্রধান বিচারপতি হেল্প করি, যিনি দুর্ভাগ্যজনক, ওটা বলিস না, আমি বলছি ওটা কেন না, আমি বলছি সেটা বলিস। নিয়ে এলেন, নিয়ে আসার পর এদের জুনিয়র ছেলেদের কেউ শুনছে না, তখন আমাকে নিয়ে গেলেন। আমি ও ছিল খুবই ভালো লয়ার, বেশি টিভিতে আসে না। আমি চিফ জাস্টিস বলেছিলাম যে তুমি কি সেদিন দেখি কি কুমার আর কি নীরাজ কুমার, সে একটা খামে করে এসেছে, অর্ডার নিয়ে এসছে, অর্ডারটা চিফ জাস্টিসে দিয়েছে। আমি তো কিছু এবিসি জানি না মামলার, এরাই লড়েছে সবাই। আমি শুধু চিফ জাস্টিসকে বললাম যে তুমি কি দীপঙ্কর দত্তের চেয়ে ইংরেজিটা বেশি বোঝো, যে ও ইংরেজিটা বুঝতে পারবে না, তুমি পড়বে। গুড অফ চিফ জাস্টিস তখন একটু এসে বললো না আমি ফেরত দিচ্ছি। এবং আমরা বললাম যে যেটুকু তোমার মনে হচ্ছে অবজেকশনেবল পার্ট, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতকে দেখা গেছে, এটা ইররিলেভেন্ট, আমি কেটে দাও, কিন্তু লেট ইট গো ব্যাক টু। এইখানে আজকের রায়তে আমি আসবো। The confidence entrusted upon the DGP has been shattered, as his action during the investigation was all along influenced by the government. প্রথম বাক্য বলুন না। এবার কি হলো, যখন ব্যাক করলো দীপঙ্কর দত্তের ঘরে, আরো নক্কারজনক কাজ, এগুলো আমরা বলতে পারি না, আমার নিজের গায়ে থুতু ফেলা। দীপঙ্কর দত্তের টোটাল জুরিসডিকশনটা কেড়ে নেওয়া হলো, যে ধরনের মামলা তিনি শুনতে পারবেন না। কদিনের জন্য সেটা বলো না, আমি বলছি 1 মিনিট। করার পর কারা কারা প্রতিবাদ করলো? শক্তিনাথ মুখার্জি, মানে প্রথিত যশা উকিল, মানে প্রাতঃস্মরণীয় ব্যক্তি, পার্থসারথী সেনগুপ্ত থেকে আরম্ভ করে যত প্রথম শ্রেণীর উকিল, তারা এই করলো। আজ অব্দি সেটা প্লেস করলো না, যে কোনো কারণে হোক, তারা প্রতিবাদ করলো। প্রতিবাদ করার 3 দিন পরে আবার ব্যাক করলো, আবার ফেরত গেল। একটা জিনিস বলি তোমায়, লক্ষণীয়, নির্বাচন 3 সপ্তাহের আগে মহাশয় আসছে, এবং নির্বাচনটা পার করে তারপর ফেরত পাঠালেন। তা সত্ত্বেও আমি বলছি, হৃদয়, তোমার নাম কি? হৃদয় যা করেছে, আমরা কলকাতার কোনো ভদ্রলোকেরা পারিনি। এবং আই এম গ্রেটফুল টু দিস লয়ার্স, যারা বিনা পয়সায় প্রায় মামলাটা লড়ে গেছে। এবং আজকে আমাদের যারা শহরের লোক, তাদের কাছে এটা শিক্ষার জিনিস, যে গ্রামের লোক ও তো গ্রামে ফেরত যাবে। আমার তো শহরে পুলিশ আছে, মিডিয়া আছে, ও যে এই পর্যায়ে যে লড়াইটা করেছে, এইটা আমি একদম হ্যাটস অফ টু হিম। অনুব্রত, আমি অনুব্রত বাজারে আমি দ্বিতীয় বাক্যটা পড়ব। দ্য এন্টায়ার ইনভেস্টিগেশন ইজ টিন্টেড উইথ দ্য এক্সট্রেনিয়াস ইনফ্লুয়েন্স, মোর পার্টিকুলারলি বাই হাই প্রোফাইল পলিটিক্যাল এক্সিকিউটিভ গিভিং আ প্রোটেক্টিভ আমব্রেলা টু দ্য অ্যাবেটার অফ দ্য অফেন্স। আমার মনে হয় যে এইভাবে সরাসরি রাজনৈতিক নেতৃত্বকে সমালোচনা, মুখ্যমন্ত্রীকেই সমালোচনা, মুখ্যমন্ত্রীর নামটা বলেন, কিন্তু মুখ্যমন্ত্রীকেই বলা হয়েছে। পলিটিক্যাল এক্সিকিউটিভ বলতে বোঝানো হয়েছে এখানে অনুব্রত মণ্ডল, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ বীরভূম তৃণমূল কংগ্রেস, এন্ড বিকাশ রায় চৌধুরী, হি ইজ দ্য সভাধিপতি অফ জেলা পরিষদ। আচ্ছা, আরেকটা পলিটিক্যাল ফিগার এর মধ্যে আছে। আমি আরেকটা জিনিস বলছি, দেখো ভারতবর্ষের সংবিধানের 3টে স্তম্ভ মেন: এক্সিকিউটিভ, লেজিসলেচার এন্ড জুডিশিয়ারি। লেজিসলেচারের কথা এক্সিকিউটিভ সবসময় একদিকে থাকে, যারা মেজরিটি লেজিসলেচার তারাই এক্সিকিউটিভ, তারাই কন্ট্রোল করছে। উল্টো দিকে জুডিশিয়ারি। এই যে জুডিশিয়ারির কাছে শেষ হিসেবে আজকের পুলিশ ইনঅ্যাকশনের মামলা মানে এত হচ্ছে ভাবা যায় না। এই জায়গাটা কিন্তু হাইকোর্ট নিজেকে এস্টাবলিশ করলো, হাইকোর্ট এস্টাবলিশ করলো। আর আরেকটা জায়গা যেটা মারাত্মক জিনিস দেখাচ্ছে, যে পুলিশ এই যে আমাদের মানে চিফ মিনিস্টার বলছেন যে ও হলো অসুস্থ, ওর নাকি শ্বাসকষ্ট হয়, অক্সিজেন, আরে অক্সিজেন ছাড়া যদি এই জিনিস হয়, তাহলে অক্সিজেন পেলে কি হতো? আরে বাপরে বাপ, ভাবা যাচ্ছে। সুতরাং এই জায়গাটা, এবং অনুব্রত জানে, অনুব্রত আমি যতদিন তৃণমূল করেছি, যখন খুব দুর্দিন ছিল, তখন কিন্তু আমি অনুব্রতকে তৃণমূল করতে দেখিনি, মনিরুলকে দেখিনি। এই মনিরুল তো একই জিনিস করেছে, একজনকে কিডন্যাপ করে, বাচ্চাটাকে কিডন্যাপ করে তার মাকে গিয়ে 164 স্টেটমেন্ট দিয়েছি, তোমরা আরো বেটার জানো না। ওই মামলাটা আমি বলছি 8 জন, চাই সেটা বলিস, সেই জায়গাটা করেছে। এই যে এই জায়গাটা, এটা মারাত্মক জিনিস, যে অনুব্রত হিনোজ। আমি কিন্তু এই যে কটা লোক বদমাইশিরা করছে, এরা কিন্তু দুর্দিনে কেউ তৃণমূলে ছিল না, আইদার কংগ্রেস ছিল অথবা সিপিএম ছিল, ফরওয়ার্ড ব্লক ছিল, এরা এসেছে। এবং এরা কিন্তু আগামী দিনে আমাদের পক্ষে সৌভাগ্যের জিনিস, এই জিনিস যত তৃণমূলে থাকবে তত ভালো।
এবং আমি বলছি মানে যে জায়গাটা, এবং আমি সুব্রত আরো কয়েকটা মামলাও করেছিস পরপর, যে জায়গাটা আসছে যে গভর্নমেন্ট, তুমি যদি বিরোধী হও, তুমি ফেস করেছো কিছুটা, আমিও ফেস করেছি, বাড়িতে টেকা যায় না, চিঠি আসে বাড়িতে, আমি বাড়িতে ক্যামেরা বসিয়েছি, যত রকম অশ্লীল লিফলেট, বাচ্চুপাল থেকে সম্রাদিত্য পাল, অত বড় টপ লয়ার, তার নামে, বিকাশ ভট্টাচার্যের নামে, বিকাশ ভট্টাচার্যের অত বড় অপারেশন করতে গেছে, মানে মরে গেছিল প্রায়, তুলে নিয়েছে, তার বললো যৌন রোগ সারাতে গেছে। হাজার লিফলেট, আমরা যারা মামলা করি তাদের নামে কি লিফলেট বেরিয়েছে তোমার ধারণা নেই। বাড়িতে যখন ওর সম্বন্ধে, বাড়িতে যখন আমার শুধু লিফলেট বলছো কেন, কয়েকটা সংবাদপত্র যারা তৈরি হয়েছে গত 1 বছর 2 বছর 3 বছরে, তারাও তো ইকুয়াল বলছি না। জয়প্রকাশ মেলা থেকে, বিধাননগর মেলা থেকে 10,000 লিফলেট বিক্রি হলো, সেটা আমার মেয়ে পড়ছে তার বাবার নামে। এটা তো দেখায়, এটা ফেস করছি, তুমিও ফেস করেছো। এবং সামান্য গভর্নমেন্ট যেভাবে সাপ্রেস করার চেষ্টা করছো, একমাত্র অপোজিশন যারা আছে তারাই জানে। বাড়িতে রাত্রে পুলিশ আসছে, পুলিশ ঠকঠক। আচ্ছা, আপনি কি এই মামলাটা করেছেন, এই অভিযোগ করেছেন? মানুষের কে অভিযোগ করেছে জানি না, আমি জানি না। আমার বাড়িতে চলে আসছে পুলিশ রাত্রেবেলা, এবং এই যে রাত কখন যাচ্ছে জানো তো, রাত 2টোর সময় নক করছে। আমি একজন লয়ার, আমার নামে একজনের নামে ধরো আমি সমালোচনা করলাম, আইনে চলে না। মানে ধরো আমি স্পিকারের নামে সমালোচনা করেছি, রাম এসে বললো স্পিকারের সমালোচনা মানে আমার মানহানি গেছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলছেন যেটা হতে পারে না, তাকে 4 ঘন্টা ঘেরাও করে রেখে তাকে দিয়ে সই করিয়েছে, এন্ড হি মেড আ রিপোর্ট টু দি চিফ জাস্টিস যে আমাকে গায়ের জোরে সই করানো হয়েছে। তারপরে এই মামলাটা খারিজ হয়েছে। না, তারপরে কিন্তু চিফ জাস্টিস তার কগনিজেন্স নেন। ফাইন। আমি আবার পারুই মামলায় ব্যাক করব। আপনাদের দ্রুত একবার মনে করিয়ে দেবো যে গত বছর 17ই জুলাই থেকে এবছর 24শে সেপ্টেম্বর কিভাবে এই পারুই মামলার ঘটনাক্রম এগিয়েছে দেখুন। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রকাশ্য হুমকি, তারপরেই পারুইয়ে নিজের বাড়িতে খুন নির্দল প্রার্থীর বাবা। গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল এই ঘটনা। তারপর দিন যত এগিয়েছে ততই পারুই কাণ্ড নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। শেষ পর্যন্ত ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এই প্রেক্ষাপটে একবার ফিরে দেখা পারুই কাণ্ড। 17ই জুলাই 2013 বীরভূমে পঞ্চায়েত ভোটের ঠিক আগে বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন জেলা তৃণমূল সভাপতি। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। 21শে জুলাই 2013 অনুব্রতর হুমকির পরই ভোটের দিন সকালে খুন হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। দুঃস্বপ্নের মতো সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে তার পরিবারকে। ডান ধারে আড়ালে লুকিয়েছিল, গ্রিলে উঠে একদম সঙ্গে সঙ্গে গুলি। এবার আমার স্বামী পিছিয়ে যায় এই টেবিলের কাছে, এইখানে ঠিক এইভাবে দাঁড়ায়, এইভাবে। তখন আবার এই দিক থেকে আবার গুলি, ওই গুলিটা এইখানে লাগে। এইবার পিছিয়ে এসে আমার স্বামী এইখানে দাঁড়ায়। তখন এইটা পরিষ্কার গলার আওয়াজ বা চিনিছেও ভগীরথ ঘোষ। ও বলছে কি ওই ধরে জানলা খুলে গুলি করো। তো আমরা তখন বুঝতে পারছি না, বউ মাতামাতে ওই ঘরে ঢুকে আছে, আর আমার স্বামী এইখানে। আবার দুটো আওয়াজ, এই আওয়াজ শুনি তখন আমরা ছুটে বেরিয়ে এলাম যে আর তোমার বাবাকে শেষ করে দিলে। আমাদের আর বেঁচে দেখে কোনো ইয়ে নাই, সঙ্গে সঙ্গে ধরলাম, ওই ঘরকে নিয়ে গেলাম। সেই রাতেই 4 জনকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু হৃদয় ঘোষরা দাবি করেন ধৃত 4 জনের নামে তারা কোনো অভিযোগই করেননি। 23শে জুলাই হাসপাতালে মৃত্যু হয় গুলিবিদ্ধ সাগর ঘোষের। তার পুত্রবধূ শিবানী ঘোষ অভিযোগ করেন ভোরবেলায় পারুই থানার পুলিশ তার শাশুড়ির মাথায় বন্দুক ঠেকিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে যায়। তারপর ইচ্ছে মতো 13 জন নিরপরাধের নামে খুনের মামলা রুজু করে।
পুলিশ যে 6 জনের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের মধ্যে 2 জন নেপাল কৃষ্ণ রায় ও নবকৃষ্ণ রায় পরে কলকাতা হাইকোর্টে মামলা করেন। তারা দাবি করেন তৃণমূলের প্রভাবশালী নেতাদের বাঁচানোর জন্য পুলিশ মিথ্যে মামলা সাজিয়েছে। 23শে ডিসেম্বর 2013 পাড়ুই কাণ্ডে তদন্তভার জেলা পুলিশের থেকে সিআইডির হাতে তুলে দেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 10 ফেব্রুয়ারি 2014 সিআইডি তদন্তে অসন্তুষ্ট বিচারপতি তদন্তকারী অফিসারকে সরানোর ইঙ্গিত দেন। তিনি জানতে চান দময়ন্তী সেন পাড়ুই কাণ্ডে তদন্তে দায়িত্ব নেবেন কিনা। 12 ফেব্রুয়ারি 2014 দময়ন্তী চিঠি দিয়ে জানিয়ে দেন তদন্তভার নিতে তিনি অপারগ। 14 ফেব্রুয়ারি 2014 হাইকোর্টের নির্দেশে 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করে দেন রাজ্য পুলিশের ডিজি। 2 এপ্রিল 2014 রাজ্য পুলিশের ডিজিকে সাক্ষীদের ভিডিও ফুটেজ দেখার নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু আদালতকে চিঠি দিয়ে ডিজি মামলার তদন্ত থেকে অব্যাহতি চান। ডিজির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সরকারি আইনজীবীদের প্রশ্ন করেন কেন ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, কেন পাড়ুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেবে না হাইকোর্ট। 7 এপ্রিল 2014 পাড়ুই মামলার শুনানিতে অনুব্রত মণ্ডলের বক্তব্যের ফুটেজ খতিয়ে দেখে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন এই ধরনের মন্তব্য কি অপরাধ নয়? ডিজি এই ফুটেজ দেখেও কেন ব্যবস্থা নেননি? 10 এপ্রিল 2014 মঙ্গলকোটের সভায় মুখ্যমন্ত্রী ও অনুব্রতর এক মঞ্চে থাকার প্রসঙ্গ টেনে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন পাড়ুই কাণ্ডে আদালতে একের পর এক পর্যবেক্ষণ এবং নির্দেশের পরেও মুখ্যমন্ত্রী অভিযুক্তের সঙ্গে স্টেজ শেয়ার করছেন। এটা দেখে যদি মনে হয় অভিযুক্ত মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য, তাহলে কি বার্তা যাবে? পরদিন ডিজিকে তলব করেন বিচারপতি। 11 এপ্রিল 2014 যেদিন ডিজিপির আদালতে হাজির হওয়ার কথা সেদিনই ডিভিশন বেঞ্চে যান সরকারি আইনজীবী। ডিজির হাজিরা নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 16 এপ্রিল 2014 হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান হৃদয় ঘোষ। 28 এপ্রিল 2014 নিহতের পরিবারের স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। মামলা ফেরত পাঠানো হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। 6 মে 2014 পাড়ুই মামলা ডিভিশন বেঞ্চ থেকে ফেরে সিঙ্গল বেঞ্চে। 13 জুন 2014 মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। মামলা যায় বিচারপতি হরিশ টন্ডনের এজলাসে। 19 অগস্ট 2014 ডিজিপিকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি হরিশ টন্ডনও। হাইকোর্টের নির্দেশে গঠিত সিট হাইকোর্টকে এড়িয়ে নিম্ন আদালতে চার্জশিট জমা দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। 4 সেপ্টেম্বর 2014 আদালতে দাঁড়িয়ে পাড়ুই মামলায় অনুব্রত মণ্ডলকে ক্লিনচিট দেন রাজ্য পুলিশের ডিজি। 24 সেপ্টেম্বর 2014 পাড়ুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। ডিজির ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ আদালতের। এবিপি আনন্দ। আমি আইনজীবী তাপস কুমার ঘোষের কাছে যাব। তাপসবাবু, আপনি প্রথম রিট অ্যাপ্লিকেশনটা করেন অভিযুক্তদের পক্ষে। আজকে এজলাসে দাঁড়িয়ে কি মনে হচ্ছিল জজ সাহেব ঠিক কোন বার্তা দিতে চাইছেন এই তার অভিযুক্ত ব্যাপারটা বুঝিয়ে দাও। আজকে আমি বলি যে এই মামলাটাতে প্রথম যে এফআইআরটা হয়, যেটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে, সেই রিপোর্টটার বেসিসে কিন্তু কেসটা স্টার্ট হয়, পাড়ুই পুলিশ স্টেশন কেস। এবং সেই এফআইআরটাতে দেখা যায় যে 6 জনের নাম আছে। 6 জনের নামের মধ্যে ছিল আমার যে মক্কেলরা তারা 4 জন, তার মধ্যে একজন নাবালকও ছিল। তো তারা সেই রাত্রিরে 22 তারিখে ভোর রাত্রিরে তাদেরকে তুলে আনে পুলিশ। তাদেরকে তুলে আনে, বলে যে ওখানে যে মারা গেছে সাগর ঘোষ গুলি খেয়ে মারা গেছে, অতএব তোমরা এই কেসে আসো না। তাদেরকে তোলা হয়েছিল রাত্রি 1টা নাগাদ। যাই হোক আমি ছিলাম না। তারপরে তাদেরকে নিয়ে যায় থানায়, নিয়ে গিয়ে তাদেরকে বলা হয় তোমরা এই কেসে অভিযুক্ত। তো এই কেসে অভিযুক্ত বলে যখন তাদের নিয়ে গেল, তারা তো হতভম্ব, রাত্রিবেলা ঘুমের মধ্যে তুলে নিয়ে গেল, আমরা তো সাথে পাচ্ছি নেই, জানিও না কি হলো। তো যাই হোক, তারপরে তো তারা ভেতরে রইল, তাদের বারবার বেল প্রায় রিজেক্ট হলো। ওখানে যখন আমার সঙ্গে এবার যোগাযোগ করলো, আমি তখন সেই মামলা করলাম হাইকোর্টে, ওদের হয়ে বেল চাইলাম। বেলের যখন শুনানি হচ্ছে জাস্টিস জয়ন্ত বিশ্বাস এবং তখন ছিলেন জাস্টিস সুবল বৈদ্য, ওনাদের ডিভিশন বেঞ্চে, তখন এইটা বেরিয়ে এলো যে একটা সেকেন্ড একটা কমপ্লেন্ট ওখানে লজ হয়েছে।
দ্যাট ওয়াজ নট উইদিন মাই নলেজ। তো যখন এই সেকেন্ড কমপ্লেনটা বেরিয়ে এলো তখন আমি জানতে চাইলাম, জজ সাহেবকে বললাম যে আপনি দেখুন এর মধ্যে একটা সেকেন্ড কমপ্লেন আছে, সেটা কেন, সেটা কি? তাতে দেখা গেল যে যিনি কমপ্লেনেন্ট বলে ফার্স্ট এফআইআর দেখা যাচ্ছে তিনি বলছেন, সম্পূর্ণ ডিনাই করছেন যে ওই কমপ্লেন আমি লিখিনি, ওটা আমার লেখা নয়, প্রথম যেটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ওটা আমার লেখা নয়, এবং সবচেয়ে বড় কথা পুলিশ আমাকে জোর করে ভয় দেখিয়ে আমার এই সই দুটো এখানে নিয়েছিল, আমার এবং আমার বৌমার। ঠিক আছে, তো তাই যখন হলো তখন আমি দেখলাম যে সেকেন্ড কমপ্লেনে তাহলে কি বলেছে, জজ সাহেবকে পড়তে বললাম। জজ সাহেব তখন পড়লেন, জয়ন্ত বিশ্বাস পড়ে বললেন যে এখানে বলছে যে ওদের নামে আমার কোনো অভিযোগ নেই, ওরা ঘটনাস্থলে ছিল না, আমাকে পুলিশ ভয় দেখিয়ে লিখিয়েছে, সো অ্যান্ড সো এই ব্যাপার। এবং সেখানে 41 জনের নাম করা হলো। সেই 41 জনের নামের মধ্যে কিন্তু প্রথমেই যে নাম ছিল সেখানে পরিষ্কার করে এফআইআরে বলা আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তারা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং বিকাশ রায়চৌধুরী, প্রথম এবং দ্বিতীয় নাম বলা হয়েছিল আমাদের কাছে। তারপরে আরো যেটা বলা হয়েছে সেখানে বলা হলো এইবার যে 4 জন ওখানে অ্যাট র্যান্ডাম গুলি চালিয়েছে। সেই 4 জন হচ্ছে ভগীরথ ঘোষ, সজল রায়, নেপাল কৃষ্ণ রায় আমার যে মক্কেল তার ভাইপো, এবং তার সঙ্গে আরো 2 জন ছিল, একজন হচ্ছে ইউনুস, আরেকজন একটি ছেলে, সে তার নামটা একটু বলতে পারছি না। 4 জন তারা গুলি চালিয়েছে। তাদের গুলি আমার স্বামীর গায়ে লাগে বা এরকম ধরনের কথা ওনারা বললেন। তো আমি তখন ভাবলাম যে তাহলে এটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, তাহলে এফআইআর যে কন্টেন্টস, সেই কন্টেন্টসটা তাহলে কার লেখা? কারণ পুলিশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা সাধারণ গ্রামের লোক, আমাদের পুলিশ চেনেও না, তাহলে আমাদের নামটা কেন ওখানে এলো, কে করলো, অ্যাট হুজ ইনস্ট্যান্স আমাদের নাম ওখানে এলো? ফার্স্টলি। সেকেন্ড থিং হচ্ছে যে এই যে ভদ্রমহিলা যিনি কমপ্লেন করছেন, এই কমপ্লেনের ওনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, সেটা উনি অ্যাডমিট করে নিয়েছেন, তাহলে আমাদের নামটা এলো কি করে? এই জন্য আমি দেখলাম যে ঠিক আছে, যখন জজ সাহেবরা এত অ্যানামালিস দেখলেন, দেখার পর ওনারা জামিন দিলেন আমার মক্কেলদের। একটি নাবালক ছিল, সে চলে গেল জুভেনাইল জাস্টিস বোর্ডে, সেখান থেকে সঙ্গে সঙ্গে রিলিজ হয়ে গেল। তারপরে তো আমি দেখলাম যে একটা রিট করা দরকার। আমার মক্কেলরা বললো স্যার এর কোনো বিচার পাবো না, আমরা 72 দিন জেল খাটলাম, কোনো কিছু করিনি, কোনো কিছু জানি না। 72 দিন জেল খাটার পর এরা জামিন পেল। তারপরে তো আমি এদের রিট ফাইল করলাম, প্রেইং ফর প্রপার ইনভেস্টিগেশন বাই সিআইডি। জাস্টিস সঞ্জীব ব্যানার্জির ঘরে আমি যখন মামলাটা মুভ করলাম তখন জাস্টিস সঞ্জীব ব্যানার্জির ঘরে স্টেটের হয়ে অ্যাপিয়ার করলো সাক্ষ্য সেন অ্যাপিয়ার করে সাক্ষ্য সেন বললো আমার কোনো আপত্তি নেই যদি সিআইডি ইনভেস্টিগেশন হয়। জজ সাহেব বললেন ভেরি ওয়েল, তাহলে সিআইডি ইনভেস্টিগেশন হোক। সিআইডি ইনভেস্টিগেশন তখন শুরু হলো। তারপরেতে ওনার মা এসে হাজির হলেন, হয়ে বললেন যে বললেন যে আমি ভিকটিমের আমি ওয়াইফ, উইডো, অতএব আমাকে এখানে পার্টি অ্যাড করা। 23 তারিখে ছিল, তখন ওনারা পার্টি অ্যাড হয়ে এই মামলাতে যখন একটা পক্ষ হলেন, তারপরেতে ওই চলে গেল ইনভেস্টিগেশনটা, অশোক ব্যানার্জি এসে অ্যাপিয়ার করলেন জিপি। তারপরে মামলা চলে গেল, যেহেতু ডিটারমিনেশন চেঞ্জ হলো, চলে গেল দীপঙ্কর দত্তর ঘরে, জাস্টিস দীপঙ্কর দত্তর কাছে গিয়েতে দীপঙ্কর দত্ত তখন সিআইডির উপরে ইনভেস্টিগেশনের দায়িত্ব রাখলেন। যখন রাখলেন তখন সিআইডি যখন রিপোর্টগুলো সাবমিট করতে লাগলো, তখন এই অর্ডারগুলো লেখা হলো যে হাইকোর্টের মনিটরিংয়ে সেখানে ইনভেস্টিগেশনটা চলবে, কোনোভাবেই কিন্তু তারা হাইকোর্টের পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারবে না, নট ইন ফাইনাল ফর্ম। তো যাই হোক, তারপরে চার্জশিটটা যখন ওই সিআইডি ইনভেস্টিগেশন প্রপারলি হতে লাগলো না, তখন উনি অত্যন্ত রাগ প্রকাশ করলেন। তাতে উনি ক্ষোভ প্রকাশ করে বললেন যে এদের দ্বারা ইনভেস্টিগেশন হবে না, কারণ কোনো প্রোগ্রেস ছিল না, কাউকে অ্যারেস্ট করতে পারেনি। শুধু তাই নয়, যেদিনকে ওদেরকে রিপোর্ট সাবমিট করার কথা তার ঠিক আগের রাত্রে 5 জনকে ধরে নিয়ে এলো। তখন জজ ওদের মন্তব্য করেছিলেন এই 5 জনকে শুধু লোক দেখানোর জন্য তুলে আনা হলো, এবং এরা কিন্তু কেউই নয়, এবং আসল লোকগুলোকে ধরা হলো না। তো যাই হোক, তারপরেতে হলো কি, উনি বলেন সিট ফর্ম করছি আমি। সিট ফর্ম করতে উনি আমার ওপিনিয়ন চাইলেন যে কার নেতৃত্বে হবে। তখন আমি বলেছিলাম একজন পুলিশ অফিসার আমার মত অনুযায়ী ভালো, তিনি হচ্ছেন সোমেন মিত্র, এবং আরেকজনের নাম বলেছিলাম যে এদের। তো দময়ন্তী সেনের নাম তখন এসেছিল জজ সাহেবের নিজের কাছ থেকে। উনি বললেন যে উনি রাজি হচ্ছেন না, ওনার সঙ্গে যোগাযোগ করা হতে অশোক ব্যানার্জি যখন যোগাযোগ করলেন জিপি, তখন উনি বললেন আমি দায়িত্ব নেব না, আমার শরীর খারাপ। তারপরে সোমেন মিত্র উনি নিজে এলেন, এসে উনি জজ সাহেবের চেম্বারে গেলেন, গিয়ে ওনার পার্সোনাল ডিফিকাল্টিজের কথা বলাতে তখন উনিও ছেড়ে দিলেন দায়িত্ব। তখন এবার জজ সাহেব বললেন তাহলে ডিজিপিকে আমি দেবো। ডিজিপিকে হেড করে তখন উনি সিটটা ফর্ম করলেন। সেই সিটের মধ্যে কিন্তু অ্যাডিশনাল ডিজি ছিলেন, তার মধ্যে এসপি ছিলেন, একজন ডেপুটি এসপি ছিলেন শঙ্কর ভট্টাচার্য সামথিং লাইক দ্যাট, এবং তীর্থঙ্কর সান্যাল উনি মূল তদন্তের দায়িত্ব নিলেন। এই তদন্ত যখন হচ্ছে তখন আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার যে মক্কেল
তারা কিন্তু বলল যে আমরা জেল থেকে বেরিয়ে আসার পর কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত খবর নিয়েছি, কিভাবে কি হয়েছে না হয়েছে, এভরিথিং উই হ্যাভ গট ইট। তো তখন সেই তীর্থঙ্কর সান্যালকে বারবার পার্সু করার পরে কিন্তু ওনারা কিছুতে ওনার 161 স্টেটমেন্ট এদের চারজনে রেকর্ড করছিল না। তারপরে যখন অনেক কিছু চাপ দেওয়া হলো তখন ওই 161 স্টেটমেন্ট রেকর্ড। আমি আপনাকে একটু বিরত করি, আপনি 164 এর কথা বললেন। হৃদয় ঘোষ স্টেটমেন্ট, হ্যাঁ, হৃদয় ঘোষের 164 অর্থাৎ বিচারকের সামনে, মাননীয় বিচারকের সামনে গোপন জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে কিন্তু রীতিমতো বাধার প্রাচীর তৈরি করা হয়েছিল। আজকের রায় কিন্তু তার উল্লেখ আছে এবং তারপর বলা হয়েছে there is a total distortion of the statement recorded by the investigating officer in the report submitted before the court on 30th April 2014. আমি এই প্রসঙ্গে একবার এই বললাম, এই জন্য 164 স্টেটমেন্ট যেটা হয়েছে, সেই 164 স্টেটমেন্ট যেটা ওনাদের রেকর্ড করানো হয়েছে, সেখানেও কিন্তু 164 স্টেটমেন্ট যদি আপনি ধরেন ওই ওনার মায়ের মনে হয় সেই অনুযায়ী কিন্তু, বা ওনার স্ত্রী মোস্ট প্রবাবলি, তো তিনি কিন্তু সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল এবং এর নাম বলেছেন। অথচ ডিজিপি যখন কোর্টে এসে অ্যাপিয়ার করলেন, কোর্টে বললেন যে আমরা 164 স্টেটমেন্টের সঙ্গে 161 স্টেটমেন্টের কোনো মিল পাচ্ছি না, যার জন্য ওদের দুজনকে আমরা কোনোভাবে এতে অ্যাকিউজ করলাম না। কিন্তু আইনের ভাষায় 164 স্টেটমেন্ট হচ্ছে অ্যাডমিসিবল ইন এভিডেন্স, 161টা বলে দাও, একটু বলে দাও কার কাছে করতে 164। অতএব 164 স্টেটমেন্ট একজন ম্যাজিস্ট্রেটের কাছে যখন গিয়ে করতে হয় সেটা অ্যাডমিসিবল ইন এভিডেন্স, ওটা সাক্ষ্য প্রমাণ আইন অনুযায়ী এটা গ্রহণযোগ্য। আর 161টা হচ্ছে পুলিশের কাছে করা, তার কোনো গ্রহণযোগ্যতা নেই, যখন বিচার চলে তার সেটা কন্ট্রাডিকশন ছাড়া কোনো কাজে লাগে না। তো যাই হোক, সেই 164 স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু ওদের নাম রয়েছে। অতএব সেখানে আমার যেটা মনে হয় যে অনুব্রত মণ্ডল বা বিকাশ রায় চৌধুরী বা অন্য কোনো পলিটিক্যাল পার্সন যে কেউ এর মধ্যে জড়িয়ে থাকুক না কেন, সেখানে একটা চক্রান্ত হয়েছিল। কারণ 120 ক্যাপিটাল বি আছে, সেটা কিন্তু বলা হয় যে চক্রান্তকারী। বা যদি আপনি অনুব্রত মণ্ডলের ওই প্রভোকেটিভ স্পিচ ধরেন, তাহলে কিন্তু সেখানেও কিন্তু অ্যাবেটমেন্টের একটা ব্যাপার আসে, যেটা কিন্তু 109-এ আসে। ইন্ডিয়ান পিনাল কোডের 109 অনুযায়ী কিন্তু তাদেরকে অ্যাকিউজ করা যেত। হতে পারে সরকার পক্ষ বলছে তাদেরকে অ্যারেস্ট করার কোনো দরকার নেই আন্ডার সেকশন 41 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, অতএব তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা যেতে পারত, কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করার জন্যও ডাকা হলো না একবারও। এই থেকেই কিন্তু জজ সাহেবদের মনে বারবার মনে হচ্ছে যে তাদেরকে কোনোভাবে শিল্ড করা হচ্ছে, তাদেরকে বাঁচানো হচ্ছে, তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যাতে তারা কোনোভাবেই এখানে না আসামি হয়ে চলে আসে, যাতে সরকারের না মুখ পুড়ে যায়। কিন্তু আমি একটা ব্যাপার বারবার বলছি যে কোনো সরকারই আমি দেখি না কেন, আমি রাজনীতি করি না, কিন্তু আমি দেখি যে তারা সবসময় এই কোনো সত্যটাকে কিন্তু বেরিয়ে আসতে দেন না, কখনোই তারা এটা বেরিয়ে আসতে দেন না, যত রকম ভাবে চেষ্টা করেন। ধরুন সারদার ইনসিডেন্ট, সেখানে কিন্তু 11 কোটি টাকা খরচা করা হলো শুধুমাত্র সিবিআই কে আটকাবার জন্য। এটা একটা অদ্ভুত হাস্যকর ব্যাপার, আমার টাকা নিয়ে। শুধু তাই না, একটা মজার ব্যাপার আপনারা যেটা জানেন না, আমার কাছে ব্যাপারটা খুব প্যাথেটিক ব্যাপার, সেটা হচ্ছে হাইকোর্টে সরকারি আইনজীবীরা মাসের পর মাস কোন রকম ভাবে তাদের ফিস পান না। আমার ফিস বাকি আছে 10,68,000 টাকা, এবং আপনারা আরো অবাক হয়ে যাবেন যে সরকারের কাছ থেকে, এই সরকারের কাছ থেকে আমি বলছি। তার কারণ হচ্ছে আমি আগের সরকারে আমার নাম কিন্তু ছিল না, কিন্তু যে কোনো কারণে হোক আমার যিনি সিনিয়র শেখর বাসু, ওনার আমি রিকোয়েস্টে কিন্তু আমি এই সরকারি লয়ার হিসেবে কিন্তু এনগেজমেন্টটা নিই, অ্যাজ এ সিনিয়র অ্যাডভোকেট আমি কিন্তু এতে আসি, এই ক্যাটেগরিতে। আসার পরে যত রকমের টাফ মামলাগুলো আমাকে দিয়ে করানো হয় আমি করি। কিন্তু অদ্ভুত ব্যাপার আপনাকে আমি বলি, সেটা হচ্ছে মার্চ মাসের 27 তারিখে আমাকে জানানো হলো, আমি অতটা খেয়াল করি না, আমার জুনিয়ররা জানে, 27 তারিখের মার্চ মাসে আমাকে পাবলিক প্রসিকিউটর জানালো মঞ্জিত সিং যে দাদা কিছু মনে করবেন না, আপনার ব্রিফ বন্ধ করে দেওয়া হয়েছে, দেওয়া অ্যালটমেন্ট। তো আমি বললাম আমি তো জানি না। ঠিক বললাম হ্যাঁ 7 দিন ধরে আপনাকে ব্রিফ দেওয়া হচ্ছে, আপনি হয়তো খেয়াল করেন। তাই বললাম কেন? না এটা দিদির নির্দেশ আছে। তো দিদি বলেছেন যে আচ্ছা এই ভদ্রলোক কে, এই তাপস ঘোষ, তো ইনি কি আমাদের এগেইনস্টে সিবিআই চাইছেন, এই পাড়ুইয়ের মামলা করছেন, তাহলে কিন্তু একে ব্রিফ দেওয়া বন্ধ করুন, ফর দ্য টাইম বিং উইথ হোল্ড। তো আমি সঙ্গে সঙ্গে কিন্তু ইন রাইটিং সেটা লিখলাম, এবং আই হ্যাভ অলসো কমিউনিকেটেড অল দিস লেটার্স টু দ্য চিফ মিনিস্টার অ্যাজ অলসো দি ল মিনিস্টার। আমাকে মঞ্জিত বলেছিল যে চন্দ্রিমা ভট্টাচার্যের ডিরেকশন অনুযায়ী আপনাকে ব্রিফ দেওয়া বন্ধ করেছি আমি। তখন আমি কিন্তু সঙ্গে সঙ্গে তার পরের দিন
আমার যত সরকারি ব্রিফ ছিল সব আমি ফেরত পাঠিয়ে দিই, সমস্ত কিছু আমি ফেরত পাঠিয়ে। তখন আমি বুঝলাম যে একটা সরকার কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে, কতটা এরা মানুষকে নিজের দাস বলে মনে করে। যেহেতু আমাকে সরকারি ব্রিফ দিয়েছে, ভাবছি বুঝি এই লোকটার এতেই বুঝি সংসার, অন্য কারো মামলা নিতে পারবে না, এই সংসার এতে বুঝি এর সংসার চলে। আমার নিজস্ব যে আইনজীবী হিসেবে আমার যে একটা স্বাধীনতা, সেটা এরা কিন্তু কেড়ে নিতে চেয়েছিল। তাপসবাবু বিস্ময় প্রকাশ করছেন সরকারের মনোভাবে, আজকে বিস্ময় প্রকাশ করেছেন মাননীয় বিচারপতিও সরকারের তদন্তে। আমি একটু পড়ে শোনাই। It is surprising that the head of the seat in his report dated 30th April 2014 though revealed that there was a high tension political rivalry between the two groups belonging to a political party, but gave a clean cheat to the said political leader as he simply denied his involvement in the murder and was at home in the night of the said incident. অর্থাৎ তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে একজন রাজনৈতিক নেতা শুধু এইটুকু বলেছেন যে তিনি এই হত্যার সঙ্গে যুক্ত নন এবং রাতে বাড়িতে ছিলেন, তাতেই তাকে সম্পূর্ণ ক্লিন চিট দেওয়া হয়েছে। খুনের পরিকল্পনা চক্রান্ত তিনি করেছেন কিনা সিটটা তদন্ত করে দেখেনি। আমি আসবো পরতে পরতে এইভাবে এই রায়ের নানা দিক উন্মোচিত হবে এই আলোচনার মাধ্যমে আমাদের সামনে। দেখাবো সরকার এবং অনুব্রত, আরও স্পেসিফিক্যালি বললে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডল। বারবার কিন্তু তাদের একসঙ্গে দেখা গেছে, সমর্থনের বাণী শোনা গেছে, আশ্বাস শোনা গেছে। আজকে যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন, আরেকবার দেখব সেগুলো। পাড়ুইকাণ্ডে শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সরাসরি বললেন, সিটের রিপোর্টে দুই রাজনীতিককে ক্লিনচিট দেওয়া হয়েছে, বলতে কোনো দ্বিধা নেই যে সিটের তদন্ত একপেশে হয়েছে, প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন এটা স্পষ্ট, এই দুই রাজনীতিবিদদের একজন হলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, অপরজন তৃণমূল পরিচালিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এই দুজনের নামই মৃত সাগর ঘোষের পুত্রবধূর দ্বিতীয় অভিযোগের একদম প্রথমে ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের একজনকেও ছোঁয়নি পুলিশ। উল্টে বারবার বিতর্কিত অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আরো উৎসাহিত হয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। তৈরি হয়েছে নতুন বিতর্ক। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি বিধানসভাতে দাঁড়িয়ে অনুব্রতকে ক্লিনচিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অনুব্রতকে নিয়ে যারা রাজনীতি করছে তাদের বলছি, ও তো চিঠি দিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছে, ও তো বলেছে একথা বলতে চায়নি, পুরনো একটা খবর নিয়ে মিডিয়া বারবার দেখাচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই ক্লিনচিটের পরেই অনুব্রতর আরও এক বিতর্কিত মন্তব্য। যদি কেউ ভাবেন যে মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেবো, মমতা ব্যানার্জির কার্টুন পুড়িয়ে দেবো, তার কবজিটা কেটে নেবো। ছাড়বো না বলে দিলাম তো, ভদ্রভাবে বলে গেলাম। নাহলে যদি ওরা পোস্টার ছেড়ে দেয়, আমরা কবজি হাতের কবজিটা কর্মীরা কেটে নেবে। অনুব্রতর এই হুমকির পর দুর্গাপুরের এক অনুষ্ঠান থেকে আরও একবার তার পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি যে ভালো সংগঠক তার জন্য আমি লাস্ট অব্দি যে সত্যি কাজ করবে। কিন্তু ওর একটা প্রবলেম আছে, আপনারা অনেকে জানেন না, উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারগুলো একটু মানবিকভাবেও দেখি। এর দুদিন পরই ফের নাম না করে অনুব্রতর পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এফআইআর এর কপি দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা একটা এফআইআর এর কপি, এখানে কোথাও তার নাম নেই, আমি তার নাম আনতে পারি না বিধানসভার সদস্য নয় বলে। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলাম, ওটা সরকারি অনুষ্ঠান নয়, একজনের নামে বলা হচ্ছে, তাকে কেন ধরা হচ্ছে না? কিন্তু প্রথম এফআইআর এর কপি আমার হাতে আছে, ভিকটিমের স্ত্রীর করা এফআইআর, এতে কোথাও তার নাম নেই। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা পেয়ে উজ্জীবিত অনুব্রত আরও এক বিতর্কিত মন্তব্য করেন।
যারা ইঁদুরের গর্তই ঢুকে গেছিল, ধান ভুঁয়ের ভেতরে যারা গর্তই ঢুকেছে, আবার মুখ বেড়াবার চেষ্টা করছে, ইঁদুরের গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিন যেন বেরোতে না পারে। ধান উঠে গেছে, আবার ধান লাগিয়েছেন, ইঁদুরের বাচ্চাগুলো কিন্তু আবার বেরোবার চেষ্টা করছে। থাইমেট আছে ঘরে ঘরে, থাইমেট দিয়ে দিন, আর বেরোবে না, মরে যাবে। এরপর আরও একবার বুধবার অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কয়েকটা লোকের কাজ নেই, কর্ম নেই, যেহেতু তার পছন্দ নয়। আমি মাঝে মাঝে বলি, টেস্টে তোমরা যদি কিছু চেয়েছিল দিসনি নাকি? টেস্টে তোমরা কিছু চেয়েছিল দেয়নি, সারাক্ষণ টেস্টের পেছনে পড়ে আছে। নিশ্চয়ই কিছু চেয়েছিল, দিতে পারিনি বেচারা। চাইলে একটু মুড়ি মুড়ি খাইয়ে দিতে পারিস, মুড়ি না তো বাড়িতে আছে, এই জন্য ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। বিরোধীদের দাবি, পাড়ুইকাণ্ডের পরই যদি রং না দেখে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির দাপট আজকের পর্যায়ে পৌঁছত না। এবিপি আনন্দ। মুড়ি খেতে নয়, আজকে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিলেন অনুব্রত মণ্ডলের বাড়ি, কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। এই তথ্যটা দিলাম। সুজন চক্রবর্তীর কাছে আসবো। সুজনবাবু, আর একটা বাক্য পড়বো আমি। There is no hesitation to say that the investigation has been done one-sided, ignoring the vital and important revelation with the definite object to protect the said political leader. The role of the seat in the investigation is not free from any blame. কি বলবেন? আজকের দিনটা সুমন খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আমি এখানে যখন বসে আছি, আমি খুব গর্ববোধ করছি, ভারতীয় উপগ্রহ আজকে মঙ্গলে একদম প্রবেশ করেছে। গোটা দেশের বিজ্ঞানীদেরকে আজকে আমাদের অভিনন্দন জানানোর কথা। আমাদের দেশের কাছে দেশবাসী হিসেবে আমি গর্ববোধ করছি। মঙ্গলের কক্ষপথে, মঙ্গলের কক্ষপথে একই সাথে আমি নিজেকেও খানিকটা মনে হচ্ছে ধিক্কৃত মনে হচ্ছে যে আমি ওখানে যেমন গোটা দেশ, আমি এমন একটা রাজ্যে আছি যে রাজ্যের পাড়ুইয়ের ঘটনা বিস্তারিত বাকিরা সবাই বলেছেন, সবাই জেনেও গেছেন। সেইখানে শেষমেশ আজকের যে হাইকোর্টের রায় পাতায় পাতায় আপনি তার অনেকটা পড়ে শুনিয়েছেন। আমি 8টা পয়েন্ট পরপর দেখছি যেখানে 1, 2, 3, 4 করে কার্যত চাবুক মারা হচ্ছে। কোর্ট বলছে আইনের কোনো শাসন নেই। 1, 2, 3, 4 পরপর পরতে চাবুক মারা হচ্ছে। আমি অভিনন্দন জানাবো হৃদয়বাবুকে। গ্রামের মানুষ লড়াই করে সত্যটাকে যেভাবে সামনে নিয়ে আসবার জন্য উদ্যোগ নিয়েছেন, এবং অবশ্যই তার সঙ্গে উকিল বাবু যারা সাহায্য করেছেন, একটা সত্যি কতগুলো কথা স্পষ্ট হয়ে যাচ্ছে। আমার 6টা পয়েন্ট। 1, হৃদয়বাবু বিক্ষুব্ধ তৃণমূল ওর গ্রামে বসেই, গ্রামে গিয়েই অনুব্রত মণ্ডল ওই বক্তৃতা করেছিল 600 গজ দূরে বাড়ি থেকে, যে নির্দল প্রার্থী হলে কি জ্বালিয়ে দিন, বোম মারুন, ইত্যাদি ইত্যাদি। টার্গেটিং, স্পেসিফিক টার্গেটিং। কে হৃদয়বাবু? হৃদয়বাবু তৃণমূল কংগ্রেসেরই কর্মী ছিলেন, বিক্ষুব্ধ তৃণমূল, নির্দল প্রার্থী। 2011-তে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন যারা, তার মধ্যে হৃদয়বাবু একজন। ভালো ভেবেছেন, করেছেন, আজকে বুঝতে পারছেন যে কি সর্বনাশটি হয়ে গেছে। বাবাকে হারাতে হয়েছে এবং প্রত্যেকটি মুহূর্তে কার্যত সংশয় নিয়ে চলতে হচ্ছে, এবং নিশ্চয়ই মানে ভয়ঙ্কর কষ্টের মধ্যে নিয়ে আছেন। থ্যাঙ্কস যে সবাই মিলে সাহায্য করেছেন, উকিল থেকে শুরু করে সবাই। দ্বিতীয় কথা হচ্ছে এই যে কেসটা, যার ডিটেইলস এখানে আমাদের লয়ার বন্ধুরা বললেন, 3টে এজলাস, সঞ্জীব ব্যানার্জি জাস্টিস, জাস্টিস দীপঙ্কর দত্ত, জাস্টিস হরিশ ট্যান্ডন, একই সুরে কথা। মাঝে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট হয়ে গেছে, ডিজি উপস্থিত থাকবে কি থাকবে না। এই এতগুলোর পর সবাই মিলে প্রায় একই কথা বলেছেন, খুব বেশি ডিফারেন্স তাতে হয়নি। তাহলে সরকারের বুঝতে আর কত দেরি হবে? 3, এখানে শুনছি আবার নাকি ডিভিশন বেঞ্চে যাওয়া হবে। সারদা মামলায় 11 কোটি টাকা রাজ্যের মানুষের সর্বনাশ করা হয়েছে, এ অধিকার কেউ দেয়নি সরকারকে। আবার তাপস পাল ইত্যাদিও সে বোধহয় কালকে আছে, সেও বোধহয় ডিভিশন বেঞ্চ, এখানেও ডিভিশন বেঞ্চ। একটা সরকার আইনের শাসন মানব না বলে কত দূর অসভ্যতা করতে পারে? আইনের শাসন মানব না এটা বলে কত দূর যেতে পারে? একবার, আচ্ছা বেশ ঠিক আছে, আরেকবার চেক করে নিলাম, কতবার, কত দূর যেতে পারে?
মানুষের টাকা খরচ করে এই করার অধিকার কেউ তাকে দিয়েছে কিনা, সরকারকে দিয়েছে কিনা ভেবে দেখা দরকার। 4, আপনি এখানে অনেকগুলোই পড়েছেন, ফলে আমার পড়ে আর দেখাবার দরকার নেই। না, কিন্তু আমার আরেকটা বিপজ্জনক প্রবণতা আমি বলি, সেটা হচ্ছে এই রায় যেটা উঠে এসছে, তদন্তকারী পুলিশ অফিসাররা তথ্য বিকৃত করেছে। মানে আপনি যেখানে ন্যায় বিচার পেতে যাব, যে পুলিশ এবং সিট হাইকোর্ট গঠন করে দিয়েছে, তারা তদন্ত করবে, তারা তথ্য বিকৃত করেছে। মানে আমি আসবো সুব্রত বাবুর কাছে, যে প্রথম দিন থেকে বলছেন যে সারদা কাণ্ডের কথা পাশাপাশি রাখবো। আপনি সময় আমায় দিতে পারলে একটুখানি, বেশি সময় আমি নেব না। পরপর যদি বলেন ফাইলড বাই ডিজিপি উইদাউট লুকিং অ্যাট দি ভিডিও ফুটেজ, সেটাই দেখলেন না। ডিজিপি কি ওপিনিয়ন দিলেন? ডিজিপি ওপাইন্ড দ্যাট দি কম্প্যাক্ট ডিস্ক শুড বি এক্সামিন্ড ফরেন্সিক্যালি। মানে যত ছেদ যুক্তি দিয়ে ঠেকিয়ে রাখা যায়। 3 নম্বর অনুব্রত মন্ডল অ্যাডমিটেডলি মেড, ওই যেটা আপনি একটু আগে বলেছিলেন, ফর বার্নিং অফ হাউসেস অফ দি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এটসেট্রা। এখানে তার বক্তব্যটা সিট কগনিজেন্সে নিল না। 4 নম্বর, না শুধু তাই না, এবং মানা হলো যে তিনি যা বলেছেন স্লিপ অফ টাং। হ্যাঁ, স্লিপ অফ টাং 1 আর 2 আমি রাত্রে বাড়ি ছিলাম, অতএব আমি অপরাধী নই। না বাবু, আমি আরো বৃহত্তর প্রশ্নে আসতে চাইছি, যে এই যে অনেকে সমালোচনা করেন যে আদালতের অতি সক্রিয়তা, আজকে আপনি বলুন যে একটা নির্বাচিত সরকার, এই বিপুল ভোটে মানুষের সমর্থন নিয়ে চলা একটা সরকার, সেখানে কোর্টকে বারবার ইন্টারফেয়ার করতে হচ্ছে কেন? সেই প্রশ্নটা আমার কাছে আরো গুরুত্বপূর্ণ। তার কারণ, তার মানে প্রশাসন নিরপেক্ষ নয় বলে সাধারণ মানুষের পাশে বারবার আসতে হচ্ছে মাননীয় বিচারপতিদের। এই করতে আপনি যদি দেখেন গত 2-3 বছরে বেশ কয়েকবার, আমি সংখ্যা বলতে পারবো, ওরা বলতে পারবেন, মানে এক একটা করে রায় হয়েছে। আমি সংখ্যাটা আমি বলতে পারবো এবং দেখাতেও পারবো। দ্রুত একবার দেখাবো, আমি আসবো সোহেন বাবু, আবার পরবর্তী পর্যায়ে আসবো। দ্রুত একবার দেখাবো যে ইদানিং কালে কটি মামলায় ঠিক এইভাবে সমালোচিত হতে হলো সরকার এবং প্রশাসনকে। পাড়ুই মামলার রায় দিতে গিয়ে বুধবার পুলিশ প্রশাসনকে কার্যত তুলোধনা করল কলকাতা হাইকোর্ট। তবে এই প্রথম নয়, ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার নানা ইস্যুতে হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার এবং প্রশাসনকে। পাতিপুকুর এলাকার বাসিন্দা এক কিশোরী নিখোঁজ কাণ্ডের শুনানি চলাকালীন বিচারপতি নাদিরা পাথেরিয়া প্রশ্ন তোলেন, 3 মাস ধরে একটি মেয়ে নিখোঁজ, কি করছে পুলিশ? এরপর সরকারি আইনজীবী পুলিশের একটি রিপোর্ট বিচারপতিকে দেখানোর তোড়জোড় শুরু করলে বিচারপতি বলেন, ওই রিপোর্টে কি রয়েছে আমি জানি, ওই রিপোর্ট গঙ্গায় ফেলে দেওয়া উচিত। এখানেই শেষ নয়, ক্ষুব্ধ বিচারপতি বলেন, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই, না হলে উঁচু থেকে নিচু তলার সব পুলিশ কর্মীকে আমি জেলে পুরব। গড়বেতার পঞ্চায়েত ভোটে জয়ী নির্দল প্রার্থীর ভাইয়ের খুনের মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের পরে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অনেক মামলা হচ্ছে, সেগুলি পর্যবেক্ষণ করে আমার মনে হয়েছে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, তারা কাজ করছে রাজনৈতিক দলের রং দেখে, ঝান্ডা দেখে। তাপস পালের কুকথার প্রেক্ষিতে শুনানি চলাকালীন এবছর 23শে জুলাই ক্ষুব্ধ বিচারপতি মন্তব্য করেন, যিনি এই মন্তব্য করেছেন তিনি কোনো রাস্তার লোফার নন, তিনি আইন প্রণেতা। গত বছর 4 জুলাই কামদুনি মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সস্তা জনপ্রিয়তার লক্ষ্যে চার্জশিট পেশের জন্য যদি সময় বেঁধে দেওয়া হয় তাহলে পরিণতি যা হওয়ার তাই হয়েছে। গত বছর 13ই মে ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সিআইডি নিরপেক্ষ তদন্ত চালাতে ব্যর্থ, যেহেতু এই মামলায় পদস্থ পুলিশ আধিকারিক এবং স্থানীয় বিধায়ক অভিযুক্ত, তাই সিআইডিকে কার্যত পঙ্গু করে রাখা হয়েছিল। সিআইডি তদন্তের গতি প্রকৃতি দেখে মনে হয়েছে প্রকৃত সত্য উদ্ঘাটনের থেকে পদস্থ পুলিশ কর্তা এবং স্থানীয় বিধায়ককে যাতে কোনো অস্বস্তির মধ্যে পড়তে না হয় তা সুনিশ্চিত করতেই তারা অনেক বেশি সচেষ্ট ছিল। বিতর্কিত মন্তব্যের জেরে কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাইকোর্ট। 2012 সালের 4 ডিসেম্বর ক্ষুব্ধ আদালত মন্তব্য করে, বেচারাম মান্নার এই মন্তব্যে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষ আস্থা হারাবেন, তাঁরা মনে করবেন আদালতের কাছ থেকে সুবিচার পাওয়া যায় না, বিচার আসলে কিনে নেওয়া যায়। কামদুনিতে গণধর্ষণ কিংবা গড়বেতায় খুন, বারবার আদালতে ভৎসিত হতে হয়েছে রাজ্য সরকারকে, সেই ধারা অব্যাহত রইল পাড়ুই কাণ্ডেও। এবিপি আনন্দ। সুব্রতবাবু, আপনার কাছে আসব। আমার কাছে প্রশ্নটা অত্যন্ত গভীর এবং উদ্বেগজনক। তদন্তকারী অফিসার যারা আছেন তারা চেষ্টা করলেন, সমাধান সূত্র পারলেন না, অথবা অভিযুক্তর বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে পারলেন না,
অক্ষমতা, অদক্ষতা তবু মানা যায় যে পারলেন না বা করতে পারলেন না তাদের দক্ষতার অভাবে, কিংবা হয়তো তথ্য প্রমাণ পেলেন না। কিন্তু এক্ষেত্রে যেটা আছে তথ্য বিকৃতি, মানে আপনি আপনার কেসের ইনভেস্টিগেশনের জন্য যে পুলিশ কর্মীদের কাছে যাচ্ছেন, যে অফিসারদের কাছে যাচ্ছেন, তারা তথ্যটা অন্যভাবে কারুর স্বার্থে, ক্ষমতাসীনদের স্বার্থে ট্যাম্পার করছেন। আমি বলছি যে এটা নিয়েও বোধহয় আরেকটা জনস্বার্থ মামলা করা যায়, যে তাহলে আমরা কোথায় যাব। আমার মনে আছে যে আপনি বারবার যতবার স্টুডিওতে এসছেন সারদা নিয়ে, বারবার বলতেন যে সারদায় তৈরি সিট তথ্য প্রমাণ করেছে। আমি ব্যক্তিগতভাবে বলছি একটু এম্বারাসড হতাম যে এটা কি সম্ভব, যাদের ওপর তদন্তের ভার তারা কোনোভাবে তথ্য, গোপন তথ্য এদিক ওদিক করতে পারে। কিন্তু আজকে মাননীয় বিচারপতির রায় সেই ইঙ্গিত একেবারে স্পষ্ট। কি বলবেন সুব্রতবাবু, কোথায় যাবে সাধারণ মানুষ? সেটা দেখুন, একটু পেছিয়ে যান। খুব সাধারণ একটা ঘটনা অ্যাপারেন্টলি মনে হলে আমাদের মনে হয়েছিল যে দুলাল স্মৃতি সংঘ, আপনাদের মনে আছে গুরাব কাণ্ডে যে প্রথম যে সিবিআই একজনকে ধর্ষণ করে পুঁতে দেওয়া হলো, পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়ে দিল, এরকম একটা ব্যাপার। তো আমার একটা বিশেষ সূত্র থেকে খবর পেয়ে আমরা জনস্বার্থ মামলা করলাম। আলটিমেটলি দেখা গেল যে আরও কয়েকটা বডি, 8টা বডি পাওয়া গেছে, এবং পুলিশ সেখানে হচ্ছে আনন্যাচারাল ডেথ বাধ্য হয়ে তৎকালীন বিচারপতি, প্রধান বিচারপতি বলতে বাধ্য হয়েছিলেন যখন আমরা বললাম যে তুমি এই লাইনটা দেখো, সেখানে কি বলেছে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। গুড়িয়া কাণ্ডে যেরকম সিবিআই হয়েছিল, সারদা কাণ্ডে এটা আমি বারবার বলেছি যে সিট তৎকালীন যে বিচারপতি অসীম ব্যানার্জির নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ, তাকেও বলেছিলাম যে তুমি তো সিটের রিপোর্ট দেখো, ঘটনা কোর্ট দেখেনি। সিটটা হচ্ছে আইওয়াশ করা, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আমার এক সাংবাদিক বন্ধু বলেছেন যে আপনি একটু স্পেশাল ইনভেস্টিগেশন টিম বলবেন, সিট কথাটা বলবেন না, ভালো কথা। এবং আজকে একটু আগে সম্ভবত সুজনদাই বলছিলেন সাপ্রেশন ইনভেস্টিগেশন টিম। দেখুন, একটা জিনিস হচ্ছে রাজীব কুমার, ওরা তো নিশ্চয়ই শোনে, ওদের সোর্স আছে অর্ণব, ওদের তো ব্যক্তিগত বিবেক বলে নিশ্চয়ই কিছু থাকা উচিত। ওদের যে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা কিন্তু দায়িত্বের সঙ্গে পালন করেছে। যে নথি বাইরে বার করো না, ডকুমেন্টটাকে ট্যাম্পার করো, আবার বলছি ডকুমেন্টগুলোকে ট্যাম্পার করে। এই রাজীব কুমারের নেতৃত্বে অর্ণব এবং অন্যান্য যারা পুলিশ আধিকারিক, যাদের উপরে আস্থা রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মনে পড়ে যে যখন নন্দীগ্রা বা বিভিন্ন কাণ্ডে এক প্রাক্তন সাংসদ লিখেছিলেন 3 ইডিয়েটস, প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সঙ্গ। আজকে এই যে নেপথ্যে না সরাসরি যিনি পরিচালনা করছেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, আমি রুচিহীন কথা বলতে চাই না, ইনি হচ্ছে ইডিয়েটদের শীর্ষে, আমি বলতে চাই না প্রাক্তন সাংসদ। না, আমি বলছি আমার মুখ্যমন্ত্রী, আমি তো কন্ডেম করছি, আপনি খেয়াল করার চেষ্টা করুন। আমি পারুইতে আসছি। একটা জিনিস দেখুন, আপনি যে উদাহরণটা বলছিলেন আরো স্পেসিফিক, সেটা হচ্ছে যেই দেখা গেল যে পুলিশের সামনে 161 ধারায় 161-এ হৃদয় ঘোষ, অনুব্রত মণ্ডলের নাম নিলেন, 164 করতেই দেওয়া হলো না, এই রায় সে উল্লেখ আছে। শুধু তাই, এই আরেকজন কুশীলব। আচ্ছা, প্রথমে একটু বলি, আমি কিন্তু বলছি যারা এইভাবে চিহ্নিত করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমেত একটি রাজনৈতিক দলের, আমি তার তীব্র বিষয়টা ভুল বুঝবেন না। সেটা হচ্ছে 164 স্টেটমেন্ট, আমার ভাগ্নিকে তুলে নেওয়া হলো আমার ছেলেকে মনিরুল। আর এক কুশীলব যিনি দাঁড়িয়ে বললেন এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে পায়ের তলা দিয়ে 3টে ছেলেকে আমি মেরে দিয়েছি, এটাকে বলে জাজমেন্ট অন, মানে আমরা বলি যে সেখানে এভিডেন্স অ্যাক্টের ভাষায়, সেটা আমি পরে আসছি। সেখানে 164টা কিভাবে নেওয়া হলো, জোর করে, কি না মনিরুল নেই। এই যে 164 স্টেটমেন্টটা নিতে গিয়ে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার বলছি তৃণমূল ভবনের সর্বোচ্চ নেতা, ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে বল সেটা, হ্যাঁ, সেটা কিভাবে তারা করলেন। একটি মেয়ে, একটা বাচ্চা মেয়ে টুম্পা, তাকে কিডন্যাপ করে নেওয়া হলো, এই মনিরুল তারা করেছেন, এটা তো অভিযোগ এবং প্রাথমিকভাবে এটা প্রমাণিত। একটার পর একটা ঘটনা দেখুন, সারদা প্রমাণ লোপাট, তৃণমূল যুক্ত কি যুক্ত নয় আগামী দিন বলবে। প্রাথমিক যে রিপোর্ট যেগুলো বলছেন তারা যুক্ত। ডেলাতে কে মিটিং করেছিলেন, মুখ্যমন্ত্রী তো মিটিং করেছিলেন, অস্বীকার করে তো লাভ নেই, তার কোনো স্টেটমেন্ট নেই। আজকে নেতাইয়ে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যে ঘটনা নন্দীগ্রামে ঢুকেছিল, বুদ্ধবাবুর অনেকে সমালোচনা করেন যে উনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর না, উনি আবেগপ্রবণ, উনি কিন্তু মানুষের কাছে গিয়ে বলেছেন যে না, এটা ভুল হয়েছে। আজকে তথাকথিত মামাটি মানুষের নেত্রী বা পথিকৃৎ, তিনি কিন্তু কোনো ঘটনায়
আজকে এই ঘটনার থেকে আরম্ভ করে একটা কোনো বিবৃতি দেননি। বিবৃতি দিয়েছেন অপরাধীদের স্বার্থে, বিবৃতি দিয়েছেন অপরাধীদের আড়াল করার জন্য। এবং উনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই আমারও মুখ্যমন্ত্রী, সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি ব্লু প্রিন্টটা উনি তৈরি করছেন, যার জন্য পার্ক স্ট্রিট কাণ্ড থেকে যেখানে কামধেনু থেকে আরম্ভ করে লাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় পুলিশ না হবার তার দায়িত্ব কেন স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না? উনি দুটো চ্যানেলে গিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিচ্ছেন। আমি সাংবাদিক হলে প্রশ্ন একটা জিনিস, আমি এক মিনিট, যে 2011-র আগে আপনি এত মমতাময়ী ছিলেন, এত আবেগপ্রবণ ছিলেন, আন্দোলনের ঢেউ তুলতেন, সেখানে পরপর 3.5 বছরে তর্কের খাতিরে ধরে নিচ্ছি মিথ্যে ঘটনা সংবাদপত্রের বানানো, পে চ্যানেল সমস্ত করছে, আপনার স্টেটমেন্টটা কি? এবং আজকে হৃদয় ঘোষের এই যে ঘটনা প্রমাণিত সত্য প্রাথমিকভাবে যে না সিবিআইকে দেওয়ার কারণ ছিল। একটা কথা বলে শেষ করি, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছিলেন যেদিন ডিজির পার্সোনাল অ্যাফেয়ার্স, আমি 15 নম্বর কোর্টে ছিলাম, উনি বলেছিলেন ফর এন্ডস অফ জাস্টিস ওকে বলার সুযোগ দেওয়া হোক। ডিজিকে এনে ধমকাবেন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত, গাল দেবেন, তা কিন্তু না। উনি বলেছেন অনুরোধ এক মিনিট, যে প্রকৃত সত্যের স্বার্থে বলা হয়েছিল যে স্টেজে অনুব্রত এবং মুখ্যমন্ত্রী ছিলেন, না দাঁড়া, তখনই বললো ডিজির আমি মতামত শুনতে চাই, আমি একতরফা বলবো না, ডিজিকে শুনেই বলবো। অথচ তার বিরুদ্ধে তারা চলে গেলেন অ্যাপিলে। এবং লক্ষণীয় ব্যাপার, একজন বিচারপতি এখনো আছেন, সেই সময় মাননীয় বিচারপতি অরুণ মিশ্রের সঙ্গে 3 সপ্তাহ নির্বাচনের বাকি বীরভূমে ইলেকশনটা পার করে দুটো লোকসভা আসন উপহার দিলেন অনুব্রত মনিরুল্লাহ কোন কায়দায়, এবং তার জন্য উনি বলবেন কখনো নাইট্রোজেনের ঘাটতি, কখনো অক্সিজেনের ঘাটতি। দুঃখ কোথায় জানেন? জুডিশিয়ারিকে কেউ যদি অভিযোগ করে, আমি জুডিশিয়ারির লোক, ওই প্ল্যাটফর্মে আছি, খারাপ লাগবে না যে 3 সপ্তাহ আপনি টোটাল ডিটারমিনেশনটা দীপঙ্কর দত্তে আপনি যে পোর্শনটা মনে করেন এবং সেই ডিভিশন বেঞ্চে আবার দীপঙ্কর দত্তর কাছে পাঠালেন, যেখানে 3 সপ্তাহ আপনি বাদ দিন, সেই দীপঙ্কর দত্ত মাননীয় বিচারপতি 3 সপ্তাহ নির্বাচন পার, তাহলে জুডিশিয়ারির দিকে কেউ যদি আঙুল তোলে, তুমিও নিশ্চয় অরুণবদা, যারা আইনজীবীরা আছেন, আমরা ব্যথিত হব না। এবং এই ভূমিকাটারও তদন্ত হওয়া উচিত, যেরকম সারদায় সেই বিচারপতি যে ভূমিকা নিয়েছিলেন, লজ্জা না। মাননীয় বিচারপতি যখন মাথা খুঁড়েছি, আমাকে ব্যঙ্গের উপহাস করেছিলেন মাননীয় বিচারপতি অসীম ব্যানার্জি, যে সিট কোনো কাজের নয়, এরা রাজনৈতিকভাবে তৃণমূলকে সমর্থন করার জন্য সিট করা হয়েছে, সত্যের সন্ধান এরা করবে না, লক্ষ লক্ষ মানুষ কাঁদছে। তখন কিন্তু এই একটা বছর যে অমূল্য সময় কেড়ে নিল কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেটা আমাদের আবেদনে সাড়া দিলেন, তার বিচার কে করবে? আমি বিমল বাবুর কাছে যাবো। একেবারে পরিষ্কার বিমল বাবু, আপনার মনে হয় না যে এরপর ডিজির ইস্তফা দাবি করাটা বিরোধীদের পক্ষে অত্যন্ত স্বাভাবিক? এবং যদি আইনের কথা বলেন, তাহলে ডিজি সিট তৈরি হয়েছিল কার নেতৃত্বে? হাইকোর্টের নেতৃত্বে, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের নির্দেশে। সেই সিট কি করলো যে আদালতের সঙ্গে চার্জশিটের বিষয়ে আলোচনা না করে, কলকাতা হাইকোর্টের সঙ্গে না করে, সরকারি আইনজীবীদের সঙ্গে আলোচনা হলো, লোয়ার কোর্টে চার্জশিট জমা পড়লো। আপনি আমায় বলুন যে কোলগেট কেলেঙ্কারি নিয়ে এত হইচই হচ্ছে চতুর্দিকে, কি হয়েছিল? সিবিআই মামলা স্টেটাস রিপোর্ট নিয়ে কয়লা মন্ত্রকে আলোচিত হয়েছিল, এবং তারপর সিবিআইকে শুনতে হয়েছে যে তোতা পাখি। তো এই যে পরিমার্জনা হয়েছে কয়লা মন্ত্রকে, সে কথা সামনে এসেছিল, আমলারা করেছেন। অশ্বিনী কুমারকে পদত্যাগ করতে হয়েছিল। আপনি আমায় বলুন যে ন্যূনতম ডিজির পদত্যাগ কেন বিরোধীরা দাবি করলে সেটা অনৈতিক হবে? ডিস্টর্শন করা হয়েছে বলা হচ্ছে এই রায়। না, বিরোধীরা যদি রাজনৈতিক কোনো দাবি করে অনৈতিক হতে যাবে কেন? বিরোধীরা তো রাজনৈতিক দাবি করতেই পারে। এবং বিরোধী না, আপনি কোলগেটের সঙ্গে মেশান, মানে আমি বলছি যে মেশাচ্ছি না, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা প্রেক্ষাপট। কিন্তু বিরোধীরা রাজনৈতিক দাবি করতেই পারেন, সেই দাবি করা সম্পূর্ণ এখতিয়ার, অধিকার তাদের রয়েছে। সেটা নিয়ে আমি কেউ একটা মরাল রেসপন্সিবিলিটি নেবেন না? না, ডেফিনেটলি। যেহেতু আদালত কতগুলো কড়া মন্তব্য করেছেন, আমি শুধু মন্তব্য না, আপনি প্রক্রিয়াটা দেখুন। জাজমেন্টের আমি কোর্টকে জানালাম না, আমি সরকারি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়ে দিলাম। আমি বলছি হাইকোর্টের ফর্ম করা সিট আমি
যেহেতু পুরো রায়টা আমি পড়িনি, কিন্তু আপনারা যে অংশগুলো দেখাচ্ছেন এটা নিঃসন্দেহে আদালত পছন্দ করেননি। সরকারি কার্যকলাপ, সরকারের একটা অঙ্গ হিসেবে পুলিশের কার্যকলাপ নিঃসন্দেহে আদালত এটা পছন্দ করেননি, এবং যার জন্য এই কঠোর মন্তব্যগুলো করেছেন। এগুলো অবশ্যই এগুলো সরকারের কাছে শিক্ষণীয়, যে সরকার এখান থেকে কিভাবে সব জিনিস থেকে শিক্ষা তখন হয় যখন আপনি অজান্তে ভুল করে ফেলেন। আমার পদ্ধতিগত ত্রুটি হলো, তো ভুল করলেও শিক্ষা নেওয়া যায়। এটা কি বলছেন? এটা তো ইনফ্লুয়েন্স করেছে সরকার। না ঠিকই, আবার আমি বলছি যে সরকার কিভাবে ব্যবস্থা নেবে সেটা সরকারের ব্যাপার। আমি একটা অন্য জায়গায় আলোচনা করছি। প্রথম কথা দেখুন, বিচারালয়ের আজকের যে রায়, সেই রায়টা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ রায় এই কারণে যে প্রথমত হৃদয় ঘোষ দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, সবাই যেটা বললেন আমিও তার সঙ্গে একমত। একেবারে গ্রাম থেকে উঠে আসা মানুষ এতদিন লড়াই করে গেছেন, তো এটা নিঃসন্দেহে অপরের কাছে শিক্ষণীয় বিষয়। তাই তার লড়াইটাকে আমি নিঃসন্দেহে একটা মানে কি বলবো স্বাগত জানাচ্ছি। এক, দ্বিতীয় হচ্ছে যে আদালতের আজকের রায়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে যে আদালত সরকারের যে ভূমিকা বা সরকারের একটা অঙ্গ হিসেবে পুলিশের যে ভূমিকা সেটা একদম গ্রহণ করতে পারে। শুধু তাই নয়, সরাসরি অভিযোগ করেছে যে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। আমি আসবো, আমি দ্রুত একবার দেখবো, যেহেতু বিমলবাবুর সঙ্গে ডিজির ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে, একবার দেখবো অনেকেই মনে করছেন যে এই রায়ের পর আইপিএস মহল বা পুলিশ মহল বা প্রশাসনের কর্তাদের কি রুখে দাঁড়ানোর সময় হয়েছে? অন্যায় অনৈতিক নির্দেশ যদি উচ্চতম রাজনৈতিক নেতৃত্ব থেকেও আসে, তারা কি রুখে দাঁড়াবেন? প্রশ্ন তুলছে অনেকে। দেখুন, পারুই মামলায় আদালতের রায়ের পর অনেকেরই মনে পড়ে যাচ্ছে নুরেমবার্গ ট্রায়ালের কথা। কারণ বুধবার আদালতের কড়া মন্তব্যের মুখে পড়েছেন রাজ্য পুলিশের ডিজি। পারুই কাণ্ডের তদন্তে তিনি সরাসরি রাজ্য সরকার দ্বারা প্রভাবিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিচারপতি। এখন নানা মহলে প্রশ্ন উঠছে, ডিজি যদি বলেন তিনি শুধুমাত্র ওপরওয়ালার নির্দেশ পালন করেছেন, তাহলে কি তার আর কোনো দোষ থাকবে না? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ওপরতলার নির্দেশ পালন করেছি এই সাফাই দিয়ে সরকারি অফিসারেরা দায় এড়াতে পারেন না। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঐতিহাসিক নুরেমবার্গ ট্রায়ালের সময় হিটলারের নির্দেশ পালন করার অজুহাত দেখিয়ে তাঁর শীর্ষ নাৎসি অফিসারেরা যখন রেহাই পাওয়ার চেষ্টা করেছিলেন, তখন কিন্তু পরিষ্কার বলা হয়েছিল মানুষের শান্তি নষ্ট করার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন এবং ষড়যন্ত্রকে যারা কার্যকর করেছিলেন তারা প্রত্যেকে অপরাধী। তাই কেউ কোনো বেআইনি নির্দেশ দিলে তা যেমন অপরাধ, তেমনি কেউ চোখ বুঝে তা পালন করলে তাও সমান অপরাধ। বুধবার পারুই কাণ্ডে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডি। ডিজি দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন এমন মন্তব্য পর্যন্ত করল আদালত। ডিজি প্রসঙ্গে বিচারপতি এদিন বলেন, ডিজির নেতৃত্বে চলা তদন্তে বাইরে থেকে প্রভাব খাটানো হয়েছে, মূলত শীর্ষ রাজনৈতিক মহল থেকে এই প্রভাব খাটানো হয়েছে বলে মনে করছে আদালত। ডিজির ওপর ভরসা রেখেছিল হাইকোর্ট, তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলের ওই বক্তৃতায় গোষ্ঠীদ্বন্দ্বে প্ররোচনার ইঙ্গিত রয়েছে বলে অভিযোগকারীরা বারবার দাবি করেছেন, এবং মামলা সম্পর্কিত বিভিন্ন ব্যক্তির জবানবন্দিতে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উঠে আসা সত্ত্বেও ডিজি অনুব্রতর বক্তৃতার ফুটেজ না দেখে রিপোর্ট পেশ করেছেন। এটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। এখানেই থামেনি আদালত। ডিজির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি হরিশ টন্ডন এও বলেন, নির্দেশ মতো তদন্ত রিপোর্ট মুখবন্ধ খামে হাইকোর্টে জমা দেওয়ার কথা সিটের, কিন্তু ডিজি রিপোর্টের বিষয়বস্তু নিয়ে সরকারি আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন, যা তিনি করতে পারেন না। আদালতের এই ধরনের পর্যবেক্ষণের পর ডিজির কি করা উচিত? নানা মহলে উঠছে প্রশ্ন। কারোর মন্তব্য, এরপর কি আর রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার রইল জিএমপি রেড্ডির? আদালতের এই ধরনের মন্তব্যের মুখোমুখি হওয়ার পর তিনি কি আর পারবেন বাহিনীর প্রধান হিসেবে মাথা উঁচু করে কাজ চালিয়ে যেতে? তাহলে কি তার পদত্যাগ করা উচিত? ইউপিএ আমলে কয়লাকাণ্ডে সিবিআই রিপোর্ট দেখার অভিযোগ ওঠার পর আদালতের ভৎসনার জেরে আইনমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল অশ্বিনী কুমারকে। বিতর্ক দানা বাঁধার পর পদ ছেড়েছিলেন তৎকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল হরিন রাভাল। তাহলে পারুই কাণ্ডে রিপোর্টের বিষয়বস্তু আইনজীবীদের সঙ্গে আলোচনা করায় কেন সরে দাঁড়াবেন না ডিজি? প্রশ্ন অনেকেরই। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের বক্তব্য, যেদিন অনুব্রত মণ্ডলকে আদালতে দাঁড়িয়ে ক্লিনচিট দিয়েছিলেন ডিজি, সেদিনই তাঁর মর্যাদা হানি হয়েছিল। যদিও নবান্ন সূত্রে দাবি, পারুই কাণ্ডে রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা বলেছিলেন পারুই হত্যাকাণ্ডকেও আর 5টা অপরাধের মতোই বিবেচনা করে তদন্ত করা উচিত, যদিও রাজনৈতিক চাপের কাছে তাকে মাথা ঝোঁকাতে হয়েছিল। কিন্তু কেন একজন আইপিএস অফিসার রাজনৈতিক প্রভুর কাছে মাথা নোয়াবেন? তাঁর আনুগত্য তো সংবিধানের প্রতি। ভারতীয় দণ্ডবিধি মেনে কাজ করতে বাধ্য তিনি, কারোর বেআইনি নির্দেশ মানতে নন। কারণ একজন আইপিএস অফিসার যখন শপথ নেন, তখন তিনি সংবিধানের প্রতি আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন। বিভিন্ন রকম আইন আছে, ইন্ডিয়ান পেনাল কোড থেকে শুরু করে নানান আইন, ভারত স্বাধীন হওয়ার পরে অজস্র আইন, সেগুলো আছেই। পুলিশ কাজ করবে তার মতো করে, কেউ মানে পুলিশের কাজের হস্তক্ষেপ করবে না, সেটা আইন। কেউ পুলিশকে অন্যায়ভাবে তদন্তের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, সেটা আইন।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, নিয়ম মেনে কাজ করা একজন আইপিএসকে বদলি করা ছাড়া আর কোনো ক্ষমতাই রাজ্য সরকারের নেই। তিনি সরকারি পদে যেখানেই যান না কেন সরকারি বাংলো, গাড়ি, ড্রাইভার, নিরাপত্তারক্ষী এসব কেউ কেড়ে নিতে পারে না। তাহলে কেন রাজনৈতিক প্রভুর কাছে মাথা নোয়ানো? আর সুপ্রিম কোর্টও তো রক্ষা কবচ দিয়েছে। গত বছর এক মামলার রায় ঘোষণা করতে গিয়ে সর্বোচ্চ আদালত বলেছে আমলাতন্ত্রের অবনতির জন্য অনেকাংশেই দায়ী রাজনৈতিক হস্তক্ষেপ। সেই কারণেই রাজনৈতিক বসেদের মৌখিক নির্দেশের পরিপ্রেক্ষিতে কখনোই কাজ করা উচিত নয় আমলাদের। সর্বদা কাজ করা উচিত লিখিত নির্দেশের ওপর ভিত্তি করেই। ফলে নানা মহলে প্রশ্ন, রাজনৈতিক প্রভুরা যদি আইন ভেঙে কোনো কাজ করার নির্দেশ দেন, তাহলেই বা কেন মানবেন একজন আইপিএস বা আইএএস? কোনো মামলার কেস ডায়েরি তো বাইরের কাউকে দেখাতে বাধ্য নয় পুলিশ। তার তদন্তের কাজে তো কোনো নেতা বা মন্ত্রী হস্তক্ষেপ করতে পারেন না। তাহলে কেন অন্য কারোর নির্দেশ মেনে কাজ করবে পুলিশ? পারুইকাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে আদালতের যে ধরনের মন্তব্যের মুখে পড়তে হলো, তারপর কি আর কোনো পুলিশ কর্তা রাজনৈতিক নেতৃত্বের চাপের মুখে কাজ করবেন, নাকি সাহস করে মাথা তুলে অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আইপিএসরা? বহু প্রাক্তন পুলিশ কর্তাই মনে করেন অন্যায় বেআইনি নির্দেশের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, শুধু প্রয়োজন মনের জোর। একজন পুলিশ অফিসারের কাছে সেটাই কাম্য। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। বিমলবাবু, লোয়ার কোর্টে চার্জশিট দেওয়া তো খুব সাধারণ বুদ্ধিতে বুঝতে গেলে খুব সাধারণভাবে যে চার্জশিটটা জমা দিয়ে দিলে আর অনুব্রত মণ্ডলের নামটা রাখতে হবে না, এই কারণে দেওয়া হয়েছিল না। আমি আবার বলছি, প্রত্যেকটি বিষয়ে যেহেতু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে ষড়যন্ত্রের দিকটা আছে কিনা, অনুব্রত মণ্ডলের ভূমিকা কতখানি, পুলিশের ভূমিকা কতখানি, এবং যেভাবে বলা হচ্ছে যে পুলিশ ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করেছে কিনা, এগুলো প্রত্যেকটাই প্রমাণ সাপেক্ষ। তাই সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার আগে কোনো নৈতিক দায়িত্ব নেওয়া উচিত নয়। অবজারভেশনে নৈতিক দায়িত্ব তখনই নেবে যদি সিবিআই তদন্তে চূড়ান্তভাবে সবকিছু প্রমাণিত হয়। অবজারভেশন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অবজারভেশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে নৈতিক দিকটা রয়েছে, আপনি যেটা বললেন সেখান থেকে আপনি মানছেন যে অশ্বিনী কুমারের পদত্যাগ করাটা ভুল হয়েছিল? না, কেন হবে? হ্যাঁ, তিনি কয়লা মন্ত্রকের আমলাদের সঙ্গে আলোচনা করে বলছি তো, আমি নৈতিক দিকটা সেই দিকেই যাচ্ছি। অবজারভেশনের যে নৈতিক দিকটা আছে, যে এই নৈতিক বিহার বাবু লালকৃষ্ণ আদবানি অবজারভেশনের নাম পাওয়া গেল, অবজারভেশনের নৈতিক দিকটা হচ্ছে যে এক সরকার নিজেকে কিভাবে রেকটিফাই করবে, এটা গুরুত্বপূর্ণ নৈতিক দিক। যেহেতু পুলিশের বিরুদ্ধে আদালত অভিযোগ করেছেন, অবশ্যই সরকার বলেছে উচ্চতর আদালতে যাবেন, এটা সরকারের অধিকারের মধ্যে পড়ে। ব্যক্তি, সরকার, গোষ্ঠী সকলের অধিকারের মধ্যে পড়ে, তারা উচ্চতর আদালতে যেতে পারে, সেটা আমরা প্রশ্ন করতে পারি না। তার নৈতিক দিকও আপনি প্রশ্ন করতে পারেন, এত টাকা কেন খরচ হচ্ছে, কিন্তু আপনি তার অধিকারটা কেড়ে নিতে পারেন না। যখনই সর্বোচ্চ আদালত কোনো কিছু বলবে, তখনই ওটা চূড়ান্তভাবে গ্রহণযোগ্য হবে। তার আগে চূড়ান্ত গ্রহণযোগ্য নয়, কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য। এই গুরুত্বপূর্ণ। আমি বলিনি, সুব্রত শেষ করেন প্লিজ, আমাদের সময় পাবো না। ন্যাচারালি এখানে রেকটিফিকেশনের একটা জায়গা সরকারের দিক দিয়ে আছে, যে কিভাবে পুলিশ ফোর্সকে রেকটিফাই করব, যে বারবার অভিযোগগুলো আসছে। কেন নিজেদের রেকটিফিকেশন বলছি, পুলিশ ফোর্স তা তো নিজেদেরই তো। আপনি একটু আগে বলেছিলেন না, প্রশাসনের দুটো দিক রয়েছে, একটা পলিটিক্যাল এক্সিকিউটিভ, একটা পার্মানেন্ট এক্সিকিউটিভ। পার্মানেন্ট এক্সিকিউটিভকে নির্দেশ দেয় পলিটিক্যাল এক্সিকিউটিভ, সেই অনুযায়ী কাজ করে। হাই প্রোফাইল পলিটিক্যাল এক্সিকিউটিভ, এখানে প্রশ্ন আসছে যে পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং পার্মানেন্ট এক্সিকিউটিভ তারা কি একদম আলাদা হয়ে যাবে? ওটা কখনো হবে না, এবং বহু বচন নয়, একদম সিঙ্গুলার। by high profile political executive giving protective umbrella to the abater of the same. পলিটিক্যাল এক্সিকিউটিভ হচ্ছে যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এক্সিকিউটিভে শীর্ষে হয়েছেন, তারাই হচ্ছেন পলিটিক্যাল এক্সিকিউটিভ। না, আমি বলছি তারাতে আপত্তি করলাম যে এখানে বোধহয় তিনি বলছেন। তা ঠিক আছে, ঠিক আছে, বচন নেই। না না, এখানে আমি যেটা বলছিলাম, আপনার আপত্তি থাকলো আমি বলবো, বহু বছর ধরেই বিতর্কটা চলছে যে পার্মানেন্ট এক্সিকিউটিভ এবং পলিটিক্যাল এক্সিকিউটিভের মধ্যে সম্পর্কটা কি হওয়া উচিত। আমি জনপ্রশাসনের এই তাত্ত্বিক দিকের কথাটা বলছি। এখন কখনোই পার্মানেন্ট পলিটিক্যাল এক্সিকিউটিভ আলাদা হতে পারে না, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিন্তু তার সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে পার্মানেন্ট এক্সিকিউটিভ স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারে না, তাও নয়।
এখানে একটা যারা পার্মানেন্ট এক্সিকিউটিভ সে পুলিশ হতে পারেন, ডিএম হতে পারেন, তাদের ভাবার জায়গা আছে যে আমরা স্বাধীনভাবে কাজ করব, কোনো অন্যায় নির্দেশ মানব না। এই রাজ্যে হচ্ছে কি এটা যদি করেন তাহলে এটা হতে পারে, একটা দিক। এবং সংবিধান তাদের সে অধিকার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে রেকটিফিকেশন। আরো একটা জায়গা হচ্ছে পলিটিক্যাল রেকটিফিকেশন, অর্থাৎ স্থানীয় স্তরের যারা রাজনৈতিক নেতা বহু ক্ষেত্রেই তাদের কার্যকলাপে রাজনৈতিক দল কলঙ্কিত হচ্ছে। এখানে সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই শিক্ষার আছে, শাসক দল নিশ্চয়ই নেবে, সব রাজনৈতিক দলই শিক্ষা নেবে যে স্থানীয় স্তরে রাজনৈতিক নেতৃত্বের উপর কি করে লাগাম টানা যায়। এই দিকগুলো যদি হয় আমার মনে হয় এই রায়ের গুরুত্ব। আরেকটা বললেন না, স্থানীয় স্তরের ওপর যে সর্বোচ্চ স্তর আছে তারা স্থানীয় স্তরের পাশে দাঁড়াবে না, সেটা লাগাম তো সেই পড়াবে। রেকটিফিকেশন কি হবে সেটা রাজনৈতিক দলের নিজস্ব, সেটাই বলতে পারবো না। এটা প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব প্রসেস অফ রেকটিফিকেশনটা কি দাঁড়াবে সেটা প্রত্যেকে তার নিজের মতো ঠিক করবে। কিন্তু এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে তদন্ত, আমরা চাই প্রত্যেকেই এই তদন্তটা ঠিকমতো হোক এবং হৃদয় ঘোষ যে লড়াইটা করেছেন তিনি জাস্টিস পান এবং সত্যিটা বেরিয়ে আসুক। আমি আশা করি সিবিআই তদন্ত যদি হয় বা এরপরেও সর্বোচ্চ এরপরের যে স্টেপ সেখানে গেলেও যদি তারা এই নির্দেশটা দেন, আমি মনে করি যে জাস্টিসটা হবে এবং সত্যিটা বেরিয়ে আসবে, সত্যি কে কে এর জন্য দায়ী। আমি আপনাকে একটা কথা বলি যে আপনি সিবিআই তদন্তে সত্যি বেরোনোর কথা বলছেন, সেইটাকে আটকাতেই তো রাজ্য সরকার এখন ডিভিশন বেঞ্চে যাচ্ছেন। আমি জানি না ডিভিশন বেঞ্চে রায় যদি হৃদয় ঘোষের পক্ষে যায় তাহলে হয়তো সুপ্রিম কোর্টে যাবে, বক্তব্য সারদা যা করেছে সুপ্রিম কোর্টে যাবে, আর এই ভদ্রলোক আরো 14টা প্রতিপক্ষে আসবেন আর দরজায় দরজায় ঘুরবেন। ব্যক্তি বা গোষ্ঠী বা সরকারের সর্বোচ্চ আদালতে যাওয়া নিয়ে আমি তো মনে করি আমরা প্রশ্ন করতে পারি না, তাদের প্রত্যেকের অধিকার রয়েছে সর্বোচ্চ। বিমল বাবু আপনি অধ্যাপক তো নিশ্চয়ই আপনার সঙ্গে একমত, provided there is a public interest are involved, না এইভাবে পাবলিক ইন্টারেস্ট ইনভলভ আছে কি? আপনি অধ্যাপক মনে করে দিতেছেন, আমি আপনাকে মনে করি আপনি একজন আইনজীবী হিসেবে নিশ্চয়ই জানেন যে ব্যক্তি হিসেবে আমার সর্বোচ্চ জায়গায় যাবার এখতিয়ার সংবিধানে আপনার আছে। শুনুন, আপনি ব্যক্তি দাঁড়ান ব্যক্তি বিমল সংখ্যা আপনি যেতে পারেন, নিশ্চয়ই যেতে পারেন সেখানে দাঁড়ান। সরকার যদি যায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত পয়সায় তো যাবে না বা আইনমন্ত্রী, তাই না? আপনার যদি পাবলিক ইন্টারেস্ট যদি ইনভলভ থাকে আর যদি মনে করেন অনুব্রত হচ্ছে পাবলিক ইন্টারেস্ট, এটা লেখা আছে বলা নেই, আইনে লেখা আছে। না দাঁড়ান আইনে লেখা আছে, ইন্টারপ্রিটেশন আইনটা ঠিকমতো ইন্টারপ্রিট, আপনার ইন্টারপ্রিটেশন আমি নিতে রাজি নই। আপনি তো আইনের ইন্টারপ্রিটার নন, আইনের ইন্টারপ্রিটার আদালত নেই এখানে, আইনের ইন্টারপ্রিটার কিন্তু পারে, আইনের ইন্টারপ্রিটার আদালত কোর্ট আইনকে ইন্টারপ্রিট করে আপনি করতে পারেন না, আপনি কোর্টের সামনে আইন করতে পারেন ইনভলভ নেই। না আমি মানতে পারছি না, বলুন না পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট আছে, ঠিক আছে হ্যাঁ না মীমাংসা হবে না। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে একটা তফাৎ আছে যে ব্যক্তিগতভাবে কেউ সর্বোচ্চ ব্যাখ্যা দিচ্ছি না, আইনের ইন্টারপ্রিটার তো আপনি। ঠিক আছে ফাইন, আমার মনে হচ্ছে পরিয়ামটা সরিয়ে আমি সামনে চলে যাই, কিন্তু আমি শুধু এইটুকু মনে করিয়ে দিচ্ছি যে ব্যক্তিগতভাবে কেউ সর্বোচ্চ আদালতে যেতে পারেন, সেটা তার ব্যক্তিগত অধিকার, অবশ্যই ভারতীয় সংবিধান তাকে দিয়েছে। কিন্তু যখন কোনো সরকার যায়, শুধু এইটুকু তথ্য, সরকারের অধিকার আছে কিন্তু আমার আপনার করের টাকাতেই সে যায়। আমি শুধু একটা কথা বলছি, বিমল বাবু যেটা বললেন তার একটা সাইড আছে, উনি শুধু বলে দিলেন যে প্রমাণ সাপেক্ষ প্রমাণ সাপেক্ষ প্রমাণ সাপেক্ষ, এইটা কিন্তু তার মাঝখানে একটা কিন্তু সুনির্দিষ্টভাবে আজকের রায়ে প্রমাণিত হয়েছে, যেটা তার মধ্যে আর কোনো প্রমাণের বাকি নেই, সেটা হচ্ছে যে এই সিট বা পুলিশ বা এখনকার ডিজি তারা মিথ্যে কথা বলেছে, তারা প্রমাণ লোপের চেষ্টা করেছে, তারা ট্যাম্পার করেছে। এই জিনিসগুলো কিন্তু কোন রকম ইনসান না না, আবার আমি বলছি শুনুন, এখনকার পর্যন্ত কি হবে আমি জানি না, সাধারণ মানুষের জন্য যদি হতে পারে না হতে পারে এইভাবে করবেন না। আজকের রায় নিয়ে আলোচনা করছি, আজকের রায় পরিষ্কার ভাবে বলেছে এই সরকারের পুলিশ এই ঘটনাতে অপদার্থতার পরিচয় দিয়েছে। এটা নিয়ে আর বলবেন না যেটা প্রমাণ হয়নি, এটা নিয়ে আর বলবেন না যেটা হয়নি। কেন ঘোরার চেষ্টা করছেন? যখন হবে তখন বলবেন। আমি কি বলবো? কি হতে পারে? না আপনি তো আটকাচ্ছেন আমাকে, আপনার সময় কথা বলেন। আপনি বলেছেন আরে পিসির দাড়ি হলে, পিসির দাড়ি হলে কি হবে সেই নিয়ে কথা বলবেন। আরে পিসির দাড়ি কি এই তো বলছেন, পরে কি হবে তখন
কেন মানুষকে ধোঁকা দিচ্ছেন? আপনি তৃণমূল, আপনি কিছু বলেন? আরে আপনি তৃণমূল, আরে আপনি তো আপনি তৃণমূল করে বলুন না, আপনি তৃণমূল করে বলুন না, আমি তো বিজেপি করি, আমি বিজেপি করি, আপনি কারা বলছেন? আপনি কারা বলছেন? কেন তাহলে বলুন তৃণমূল ইন্টারফেয়ার করছে, বলুন কথা বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো বিজেপি আগে অনেস্ট, আপনি বলুন না তৃণমূল, আপনি অনেস্ট, ফাইন 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 ফাইন, ডিসঅনেস্ট লোক তৃণমূলের। আমরা স্টুডিওতে সততা খুঁজবো, কিন্তু তার আগে আপনাদের জানাই যে অনেকেই বলছেন প্রশাসন একটা বিশেষ চশমা পড়ে আছে, যে চশমা পড়লে শাসক দলের কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো ঘটনায় যুক্ত থাকলে পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়, আর যদি বিরোধীরা যুক্ত থাকেন অতি সক্রিয় হয়ে যায়। বিচিত্র এই চশমা দেখুন। পুলিশের চোখে শাসক দলের কোনো দোষ ধরা পড়ে না, কিন্তু আদালতে গেলেই পুলিশের আসল চেহারাটা ধরা পড়ে যায়। সাম্প্রতিককালে একাধিক ঘটনার উদাহরণ তুলে ধরে এমনটাই দাবি করেছে বিরোধীরা। পারুইকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল হলেও একবারও তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা বোধ করেনি পুলিশ, সিআইডি কিংবা সিট। শেষ পর্যন্ত পারুইকাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় তৃণমূলের প্রতি পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ আরও জোরালো হলো বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিককালে পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, সে পুলিশে নিষ্ক্রিয়তার হোক, সাধারণ মানুষকে হয়রান করার হোক, কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব। বহু ক্ষেত্রেই অভিযোগ উঠছে অন্যায় হচ্ছে, অথচ হাত পা গুটিয়ে বসে রয়েছে পুলিশ। অনেকেই প্রশ্ন করছেন, কি হলো পুলিশের? পুলিশ কি নিজের দায়িত্ব ভুলে গেল? যদিও একাধিক প্রাক্তন পুলিশকর্তা কিন্তু এই ছবিতে মোটেও অবাক নন। তাঁরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠার ফলে পুলিশ এখন নিজের দায়িত্ব, কর্তব্য সবটাই ভুলে বসেছে। দীর্ঘদিন ধরে পুলিশের মতো বাহিনীর গুরুত্বপূর্ণ পদে ইয়েস ম্যানদের বসানোর যে ট্র্যাডিশন এ রাজ্যে চলে আসছে, আজকের পুলিশের হতভম্ব এবং নিষ্ক্রিয় চেহারা তারই ফসল। তাই তো কোনো সময় মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় খালি পায়ে পুলিশ কমিশনারকে দেখা যায়, আবার কখনো উর্দিধারী কনস্টেবলের নাচ একসঙ্গে বসে দেখেন মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ধীরে ধীরে পুলিশ বুঝে গিয়েছে বুদ্ধি বিবেচনা প্রয়োগের দিন বন্ধ, তার পরিবর্তে রাজনৈতিক প্রভুদের দিশানির্দেশ মতো কাজ করতে হবে, যার ফলে বহু ক্ষেত্রেই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে না পেরে রাজনৈতিক নেতৃত্বের অনুমোদন, সবুজ সংকেতের অপেক্ষায় বসে থেকে চরম ভুল করছে পুলিশ। অনেকেই কটাক্ষ করে বলে থাকেন, তাই তো রায়গঞ্জ কাণ্ডে তিলক চৌধুরী কিংবা বীরভূমের অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলামদের বিরুদ্ধে সব জেনে বুঝেও নিষ্ক্রিয় থাকে পুলিশ। অপেক্ষা করে থাকে কবে মিলবে উপরওয়ালাদের অনুমোদন, আর সেই নির্দেশ না আসা পর্যন্ত হাত গুটিয়ে বসে থাকাই শ্রেয় বলে মনে করে পুলিশ। তাই মনিরুলদের জিজ্ঞাসাবাদ করার সাহস দেখায় না পুলিশ, চার্জশিটে তাদের নামও থাকে না। মাসের পর মাস কেটে যাওয়ার পরও হারোয়ায় গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলকে খুঁজে পায় না পুলিশ। অবশেষে তিনি আগাম জামিন পেয়ে যান। একইভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার পরও বহাল তবিয়তে থাকেন বাঁকুড়ার তৃণমূল বিধায়ক দীপালি সাহা। অবশেষে নিজেই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান। অর্থাৎ পুলিশ শাসক দলের হেভিওয়েট অভিযুক্ত নেতা নেত্রীদের নয় খুঁজে পায় না, নয়তো সামনে থাকলেও জিজ্ঞাসাবাদের সাহস দেখায় না। রাজ্য পুলিশের ডিজি হাইকোর্টে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে ক্লিন চিট দেন, আর সেই সময় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধেই বোলপুর থানায় ঢুকে পুলিশ পেটানোর অভিযোগ ওঠে। কিন্তু বহুদিন কেটে যাওয়ার পরও অভিযুক্ত যুব তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষকে ধরতে পারে না পুলিশ, অথচ শাসক দলের নেতা কিন্তু গর্বিতভাবেই ঘোষণা করেন সুদীপ্ত এলাকাতেই আছে। লোকসভা নির্বাচনে অন্যের হয়ে ভোট দেওয়ার ঘটনায় গ্রেফতার আরামবাগের তিরোল পঞ্চায়েতের তৃণমূল সদস্য ঝর্ণা সিংহের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে, কিন্তু তারপর তাকে আর ধরতে পারে না পুলিশ। ধূপগুড়িতে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাও এখনও অধরা, কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার যেমন ভুরি ভুরি অভিযোগ ওঠে, তেমনই ওঠে অতি সক্রিয়তার অভিযোগও। অধ্যক্ষ পেটানোর অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা তিলক চৌধুরীকে পুলিশ গ্রেফতারের পরিবর্তে আত্মসমর্পণের সুযোগ দিলেও যাদবপুরের পড়ুয়াদের বিক্ষোভ ওঠাতে কমান্ডো পাঠিয়ে দেওয়া হয়। রাজাবাজার সায়েন্স কলেজে সংঘর্ষের ঘটনায় সূর্যকান্ত মিশ্রর অধ্যাপিকা কন্যা রোশনারা মিশ্রকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে চুরি, গুরুতর আঘাতের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, সূর্য তনয়ার দাবি ঘটনার সময় তিনি রাজাবাজার সায়েন্স কলেজে উপস্থিতি ছিলেন না। পুলিশের এই ভূমিকা বারবার সমালোচিত হলেও আচরণ একই থাকে। বিরোধীরা বলছেন, তাই তো শেষ পর্যন্ত পারুইকাণ্ডের মতো বারবার হস্তক্ষেপ করতে হয় আদালতকেই। এবিপি আনন্দ। শীর্ষেন্দুবাবু, আবার আপনার কাছে যাব। এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা এসেছেন, আমি শুধু একবার দুটো বাক্য পড়ে শোনাবো। দ্য কনফিডেন্ট entrusted upon the DGP has been shattered as his action during the investigation was all along influenced by the government. প্রথম বাক্য।
তারপরের বাক্য, দ্য এন্টায়ার ইনভেস্টিগেশন ইজ টিন্টেড উইথ দ্য extraneous influence, more particularly by high profile political executive giving a protective umbrella to the abater of the offence. আপনার কি স্মরণকালের মধ্যে সরকারকে বা একেবারে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের এই রকম আক্রমণ, এই রকম সমালোচনা, এই রকম ক্ষুব্ধ মন্তব্য একজন বিচারপতির দেখেছেন বা মনে পড়ছে, শুনেছেন? না, রাজ্যের সুরে সুর মেলাতে গিয়ে আজকে উচ্চপদস্থ পুলিশ অফিসাররা নিচু পুলিশদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। কেন, ডিজির নেতৃত্বে সিট হয়েছিল, শুধু ওসি এবং আয়োকে ডিপার্টমেন্টাল প্রসিডিং করলে হবে না, দুজনের করেছেন। আজকে ডিজির নেতৃত্বে সিট, ডিজির নেতৃত্বে 4 সদস্যের সিট, যে কোনো একজন যে রিপোর্ট জমা দিতেন সেটা মুখবন্ধ খামে জমা দেওয়ার কথা, সেটা রাজ্য সরকারের সঙ্গে শেয়ার করলেন তারা। 17ই জুলাইয়ের প্রভোকেটিভ স্পিচ প্রত্যেকের নিজের নামের মতো মুখস্থ হয়ে গেছে। সেই বক্তৃতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে 21শে জুলাই গুলি করা হয়েছে। 6 মাস 20 দিন বাদে ফরেনসিক দল গেছে, এটাও দেখতে হবে। প্রত্যেকটা ব্যাপারে, প্রতিটা ক্ষেত্রে আজকে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আজকে হরিশ ট্যান্ডন মহামান্য বিচারপতি, প্রত্যেকেই তো ডিজি, প্রত্যেকেই সিট, প্রতিটা রিপোর্ট তাদের কাছে তদন্ত সঠিক নিরপেক্ষ হয়নি মনে হয়েছে। আজকে সিবিআইয়ের হাতে গেছে, আজকে নৈতিক জয় শুধু পাড়ুইবাসী নয়, বাংলা তথা ভারতবর্ষের প্রতিটা মানুষ আজকে এই রায়ের দিকে, সাধারণ মানুষ, প্রতিটা সাধারণ মানুষ। তো পুলিশের এই ভূমিকা, সিটের ভূমিকা স্পেসিফিক্যালি আমার মনে আছে আপনি এই চেয়ারে বসেছিলেন, আপনি বলছিলেন যে অনুব্রতর বক্তব্য নিয়ে আজকে বিচারপতি প্রায় সেই কথাই বলেছেন। দ্য সিট টোটালি ওভারলুক দ্য স্পিচ ডেলিভার্ড অন 17th July 2013 where the said Onubroto Mondol admittedly made the statement for burning the houses of independent candidate and howling bombs on the police. The statement of Onubroto Mondol as recorded by the seat collaborates a statement but with a rider that it was a slip of tongue. এগুলো প্রত্যেকটা দেখেই ডিজি তাকে ক্লিন চিট দিতে এলেন কোর্টে দাঁড়িয়ে। ডিজিকেও জিজ্ঞাসা করা উচিত, শুধু নিচু পুলিশ কর্মীদের বিপদের মুখে ঠেলে দিলে হবে না। আজকে যে 4 জন সদস্য ছিলেন তাদের, পুলিশরাও তো মানুষ, পুলিশ দায়িত্ব কর্তব্য পালন করবেন না? তোকে একটা জিজ্ঞেস করছি, না না, মানুষ থেকেই মানুষ আসে। না না, স্লিপ অফ টাং কি এত বড় সেন্টেন্স হয়? স্লিপ অফ টাং তো একটা, মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু সিট দাঁড়ায়। তার নিজের সিট দাঁড়াটা সোজা করবেন না পুলিশ, চাকরি চলে যাবে। পুলিশ বলবেন না যে তার দায়িত্ব কর্তব্য সব ভুলে যাবেন? অনুব্রত চাকরি যেতে পারে না, যাবে না। নজরুল ইসলামকে কোথায় পাঠিয়ে দিল? নজরুল ইসলাম সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল, মুখ্যমন্ত্রী যে ডানাত বাহাত লোক, তাদের বিরুদ্ধে নজরুল ইসলাম স্পেসিফিক অ্যালিগেশন করলো টাকা পয়সা লেনদেনের ব্যাপার। তো নজরুল ইসলামকে কোথায় পাঠিয়ে দিল? আজকে তার পেনশন নিয়ে টানাটানি চলছে। সংবিধান শুয়ে একজন শপথ নিয়েছেন। অপরাজিত মুখার্জিকে মানুষ কেউ নামও মনে রাখে না, বোঝার চেষ্টা করে না। নজরুল ইসলামকে লোকে বুঝবার চেষ্টা করে। হোয়াট হি কি বলছেন অপরাজিত বাবু? এই রাজ্যের মানবাধিকার কমিশন। আমি একটা প্লিজ জিজ্ঞেস করে, তারপর তুমি বলো। একটা জিনিস তোমাদেরই জিজ্ঞেস করছি, আজকে আমাদের রাজ্যটা কে চালাচ্ছে মনে হচ্ছে? দাঁড়াও, আজকে দেখো, এক্ষুনি বলছিল সুমন, একটার পর একটা দেখালো কতগুলো হাইকোর্টের কতগুলো কেসের কথা বললো, তাদের ডাইরেক্টিভসে চলছে। তাও আমি বেঁচেছি শুধু পুলিশ সংক্রান্ত। উল্টো দিকে দেখো, ট্যাক্সি ধর্মঘট সামলাতে হচ্ছে কাকে? রাজ্যপালকে। যাদবপুরের ছাত্রদের মারামারির ঘটনা, শিক্ষামন্ত্রী, উপাচার্য সবাই চলে গেছে, রাজ্যপালকে গিয়ে সামলাতে হচ্ছে আমার উপর। তাহলে কি আজকে আমাদের রাজ্য ধরেই নিতে হবে যে সরকারবিহীন একটা পরিস্থিতি, তাদের কোনো কন্ট্রোল নেই, তাদের কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, চালাচ্ছে হাইকোর্টের আদেশ আর রাজ্যপালের আদেশ, এই মিলে সরকার চলছে, এটাই তো মনে হচ্ছে। জয়প্রকাশ বাবু, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে সরকার নেই, তাহলে সিটকে আর ডিজিকে ওইটার জন্য আছে, ইনফ্লুয়েন্স করলো কে? তৃণমূলকে চালানোর জন্য সরকার আছে, রাজ্য চালানোর জন্য নেই, এটাই বলছি। তৃণমূল দল চালানোর জন্য। আমি তো নজরুল ইসলামকে দেখছি,
নপরাজিত বাবু তার মাইনেটা ঠিক সময় পাবে, বিনা পয়সায় গাড়ি চাপছে, সব চাপছে। নজরুল সাহেবকে কিন্তু রোজ প্রায় খালি চটিতে রোজ হাইকোর্টে আসতে হচ্ছে, এবং হাইকোর্টে তাকে পয়সা দিয়ে, তার জমানো টাকা দিয়ে উকিল নিয়োগ করে। আপনি দেখুন আপনার সামনে হৃদয় ঘোষ বসে আছেন, তো বসে আছে, কি অবস্থা এবং হাইকোর্টে গিয়ে মামলা করা যে কি কস্টলি ব্যাপার উনি জানেন। জমি জমা বিক্রি করে নজরুল সাহেবেরও পেনশন আটকে দিচ্ছে, সব আটকে দিচ্ছে। একটি মাত্র হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্টেও মামলা করা সরকারের পক্ষে সহজ, কারণ আমার আপনার করের টাকা, কিন্তু নজরুলের তার তো না, ব্যক্তি মানুষের তা হয় না। আমরা দ্রুত একবার দেখে নেব আরেকবার যে সিবিআই তদন্তের নির্দেশ যখন দিলেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন, কি বললেন তিনি তার এই গুরুত্বপূর্ণ রায় দেখুন। পাড়ুইকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার শীর্ষস্থানীয় রাজনৈতিক প্রশাসনকে কাঠগড়ায় তুলল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি বলেন, ডিজিপির প্রতি যে আস্থা রাখা হয়েছিল তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কারণ তদন্ত চলাকালীন তাঁর ভূমিকা আগাগোড়া সরকার দ্বারা প্রভাবিত হয়েছে। গোটা তদন্ত প্রক্রিয়ায় বাহ্যিক চাপের দ্বারা প্রভাবিত হয়েছে। প্রশাসনের শীর্ষস্থানে থাকা রাজনৈতিক ব্যক্তিত্ব অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন। আশ্চর্যের বিষয় হল 2014 30 এপ্রিল সিটের প্রধান যে রিপোর্ট দিয়েছিলেন তাতে বলা হয় একটি রাজনৈতিক দলের দুটি গোষ্ঠীর মধ্যে শত্রুতার জেরে সেখানে চরম উত্তেজনা ছিল, কিন্তু উল্লেখিত রাজনৈতিক নেতাকে ক্লিন চিট দেওয়া হয়, কারণ তিনি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন এবং ঘটনার দিন রাতে বাড়িতে ছিলেন। বিচারপতি আরও বলেন, এটা বলতে কোনো দ্বিধা নেই যে তদন্ত একপেশে হয়েছে। উল্লেখিত রাজনৈতিক নেতাকে বাঁচানোর উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে এড়িয়ে যাওয়া হয়েছে। 2014 30 এপ্রিল আদালতে জমা দেওয়া রিপোর্টে তদন্ত আধিকারিকের রেকর্ড করা বয়ান সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছিল। ডিজি সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছে, সিট গঠনের সময় আদালত বলে দিয়েছিল ডিজি যেমন সরকারের পরামর্শ নেবেন না, তেমনি সরকারও ডিজিকে কোনো রকম সাহায্য করবে না। ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছিল মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করতে। সেই রিপোর্টে কি আছে তা যেন সরকার এবং সরকারি আইনজীবী বা আবেদনকারী জানতে না পারেন, কিন্তু শুনানির সময় দেখা গেল সরকারি আইনজীবী রিপোর্টের বেশ কিছু অংশ উল্লেখ করছেন। এমনকি তদন্ত চলাকালীন সিটের প্রধান বীরভূমের সরকারি আইনজীবীর মতামত জানতে চান। আদালতের এই মন্তব্যকেই হাতিয়ার করেছে বিরোধীরা। তাদের দাবি, প্রথম থেকে অনুব্রত মণ্ডলকে আড়াল করার আপ্রাণ চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার করছে বলে তারা যে অভিযোগ করে আসছে, আদালতের পর্যবেক্ষণের পর তা সত্যি বলে প্রমাণিত হলো। এবিপি আনন্দ। আমি যেটা বলছিলাম, দেখুন এখানে আমাদের ল ফ্র্যাটার্নিটি সবাই তো বলেছেন, খুব স্পষ্ট হয়ে গেছে। আপনি যেমন রায় ধরে ধরে পড়লেন, আমার হচ্ছে নতুন করে পড়ার দরকার নেই। একটা বাক্য, সমস্ত তদন্তটা টেন্টেড বাইরের প্রভাবে, বিশেষ করে হাই প্রোফাইল পলিটিক্যাল এক্সিকিউটিভ এখানে গিভিং এ প্রোটেক্টিভ আমব্রেলা টু দি অ্যাবেটার অফ দি অফেন্স। অ্যাবেটার হচ্ছে অনুব্রত মণ্ডল। তার মাথায় ছাতা ধরে আছেন কে? পলিটিক্যাল আমব্রেলা। তার মাথায় ছাতা ধরে আছেন কে? মুখ্যমন্ত্রী। একদম হাই প্রোফাইল পলিটিক্যাল এক্সিকিউটিভ। বাস্তবে নামটা শুধু লেখা হয়নি, পুরোটাই বলা হয়েছে। আমি বলছি কি, পরিষ্কার হয়ে গেল পুলিশ হ্যাজ ফেইলড, পরিষ্কার হয়ে গেল পুলিশ সিট হ্যাজ ফেইলড বলছেন, কারণ ফেইল মানে ব্যর্থ। আমি বলছি ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ মানে ব্যর্থ হচ্ছে যদি খারাপ কিছু থাকে, ব্যর্থ হচ্ছে যদি খারাপ কিছু থাকে। পলিটিক্যাল এক্সিকিউটিভ ইচ্ছাকৃতভাবে মাথায় ছাতা ধরে, গরিব মানুষ, সেই লোকটি মারা গেছে, তার জাস্টিস দিল না, এই বাংলা মানে দাঁড়াচ্ছেই। তা যদি হয় তাহলে ডিজির রিজাইন করার ছাড়া কোনো বিকল্প নেই। উনি বলছিলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিক, মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার মতো সিদ্ধান্ত নেই। ডিজিকে বলা হয়েছিল যে সরকারের নির্দেশ নেবে না, সরকারি আইনজীবীদের সঙ্গে সলা করে তিনি লোয়ার কোর্টে চার্জশিট দিলেন। আমি আর তার মধ্যে যাচ্ছি না। ফলে এখন কোনো স্কোপ নেই ডিজির, যদি মিনিমাম আত্মসম্মান থাকে, রিজাইন করা ছাড়া কোনো বিকল্প নেই। প্লিজ, 2 নম্বর, আমি জাস্ট 2 মিনিট লাগবে আমার। 2 নম্বর কথা হচ্ছে, এই রায়ের পর, ভারতবর্ষে এরকম রায় হয়েছে বলে আমার জানা নেই, আপনারা বলতে পারবেন, এই রায়ের পর মুখ্যমন্ত্রীর নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন উঠে গেল। নৈতিক অধিকার মুখ্যমন্ত্রী পদে থাকা আছে কিনা প্রশ্ন উঠে গেল। আমি কোনো কমেন্ট করছি না। আমার লাস্ট যেটা কথা, প্রশাসনের কর্তারা, উনি বলছিলেন তাদেরও তো সিদ্ধারা আছে, আইএস আইপিএস চাকরি তো চলে যাবে না, সামান্য পোস্টিং এদিক ওদিক হতে পারে। পোস্টিং এদিক ওদিক হওয়ার জন্য এত চাটুকারিতা যদি কেউ করেন, না আর তাহলে বিপদে পড়ছেন, করে তো এই ডিজির হাল হচ্ছে, করে নিজের অসম্মানিত হচ্ছেন। প্রতিদিন কার্যত হাইকোর্টে গিয়ে চটথাপ্পড় খেতে হচ্ছে প্রতিদিন। এবং একটা চাটুকারিতা যদি শুধুমাত্র পোস্টিং, যেখানে পোস্টিং হবে সেখানে ড্রাইভার, চাকর, বাংলো সমস্ত পাবেন। আমি সেখানে বলছি, একটা শুধু পোস্টিং ভালো মন্দর জন্য যদি এত চাটুকারিতা করেন, আমি অফিসারদের, বিশেষ করে আইএস আইপিএস যারা আছেন,
তাদের চাকরি যাবে না। তাদের ভাবতে বলছি, তাদের বাড়ির ছেলেমেয়েরা, তাদের ছেলেমেয়েদের যারা বন্ধুরা, তাদের কাছে কোনো সম্মান থাকে? চূড়ান্ত অসম্মানিত হচ্ছেন। এবং যে কথাটা বোধহয় উনি বলেছেন, এরা তো তবু এদের চাকরি থাকবে, আর এদের কথায় চলতে গিয়ে নিচুতলার অফিসাররা তারা তো তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, কার্যত চাকরি বিপদে পড়ে যাচ্ছেন। এই অধিকার কে দিয়েছে? সাধারণ সরকারি কর্মচারী এইরকম একটা অসভ্যতার মনোভাব নিয়ে তাদের পরিচালিত করা হয়, তাহলে তারা বিপদে পড়ছেন, সাধারণ মানুষ বিপদে পড়ছেন, সরকারি কর্মচারীরা বিপদে পড়ছেন, পুলিশের কর্মচারীরা বিপদে পড়ছেন, শুধুমাত্র অফিসাররা তারা বুঝবেন না, তাদের সিদ্ধারা নেই, সরকারের পয়সা পান। কে করুণাকরণ চিফ মিনিস্টার ছিল কেরালের, রাজন হত্যা মামলায় পুলিশের ইনডাইরেক্ট মিথ্যা কথা বলার জন্য করুণাকরণ রিজাইন। একেবারে আমি আর আলোচনা বাড়াতে পারছি না, আপনাদের সবাইকে ধন্যবাদ। শুধু এইটুকু চাইবো শেষে, হ্যাঁ সেটা হচ্ছে যে 14/2/2014 একটা অর্ডার দিয়েছিলেন জাস্টিস দীপঙ্কর দত্ত, সেখানে কিন্তু রেস্ট্রিক্ট করেছিলেন একটা কথা, প্যারাগ্রাফ 6 আপনার সেখানে বলছে যে নিডলেস টু অবজার্ভ নাইদার দ্য ডিরেক্টর জেনারেল শ্যাল সলিসিট দি গভর্নমেন্টস অ্যাডভাইস অন এনি ম্যাটার নর শ্যাল দি গভর্নমেন্ট ভলান্টিয়ার টু এইড দ্য ডিরেক্টর জেনারেল। আমার বক্তব্য এখানে যে ডিরেক্টর জেনারেল একজন আইপিএস অফিসার, হাইলি পোস্টেড অফিসার, উনি কি শিক্ষিত নন? উনি কি ইংরেজিটা জানতেন না? বা সরকার থেকে যারা ওকে অ্যাডভাইস দিলেন চার্জশিট সাবমিট করে দাও কোর্টের অর্ডার না মেনে, তারা তাহলে কেন দায়ী হবে না? আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যেহেতু তাপসবাবু বললেন, আমি শুধু তার সেই রায়ের একেবারে 14/2/14 রায়ের একটা বাক্য দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আই এম শিওর দ্যাট দ্য ডিরেক্টর জেনারেল শ্যাল নট লিভ এনি stone unturned and restore the lost glory of the police force of the state. ডিজি পারলেন কি পারলেন না আজকে পরিষ্কার হয়ে গেল, কিন্তু লস্ট গ্লোরি, হারানো সেই গৌরব, আমাদের পুলিশ বাহিনী, আমাদের এই গর্বের, যেখানে আমরা বিশ্বাস করি যে বেশিরভাগ অফিসার, বেশিরভাগ পুলিশ কর্মী সৎ এবং মাথা উঁচু করে, শির দ্বারা উঁচু করে চলতে চান, তারা কি হারানো গৌরব আমাদের ফিরিয়ে দেবেন, সেই প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শেষ করব। শুধু যেতে যেতে বলবো যে 14টি প্রতিপক্ষ অনুষ্ঠান হয়েছিল এই পারুই মামলা নিয়ে। আসুন যেতে যেতে তার কয়েকটি ঝলক, কয়েকটি তথ্য আপনাদের সামনে রাখার একটা বিনীত চেষ্টা করব। পারুই বীরভূমের একটি প্রত্যন্ত গ্রাম। হঠাৎ গত বছর চলে এসেছিল শিরোনামে, একটা খুনের ঘটনার জেরে সবাই জেনে গিয়েছিল পারুই গ্রামের নাম। আজ অবধি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, এটা আপনাদের বক্তব্য ছিল। গ্রেফতার তো দূরের স্থান, আজকেও আপনারা এই তথ্যের পাশে দাঁড়াচ্ছেন যে এখনো পর্যন্ত ডাকা হয়নি। পারুইয়ে সাগর ঘোষ খুনের ঘটনার আগে এবিপি আনন্দই প্রথম দেখিয়েছিল পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কিভাবে হুমকি দিচ্ছেন। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না, আমাদের একটাই সিম্বল জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে ছড়াও হয়। অনুব্রত মণ্ডলের এই হুমকির পরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। তারই মাঝে পারুইয়ে যেদিন পঞ্চায়েত ভোট, সেদিন সকালে তৃণমূল ছেড়ে আসা নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়, খুন হন হৃদয়ের বাবা সাগর ঘোষ। পারুই থেকে এসব খবর দেখানো হয়েছিল এবিপি আনন্দে। তার বাবা যখন বেরিয়ে আসে বাড়ির দরজায়, তখন ঠিক এখান থেকে দুষ্কৃতীরা গুলি চালায়। এই দেওয়ালের গায়ে কিন্তু গুলির ক্ষত রয়েছে, এই যে ছাদটা, এটা কিন্তু গুলির ক্ষত। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন তদন্ত এলো না, আপনার কি মনে হয়? পুলিশের একাংশ তো এর সঙ্গে জড়িত আছেই, এটা আমার মনে হয়। সাগর ঘোষ খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু যেহেতু তৃণমূলের দাপুটে নেতা, তাই পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। মৃতের পরিবার বারবার এই অভিযোগ তুললেও তাতে লাভের লাভ সেভাবে কিছু হয়নি, উল্টে হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পুত্র হৃদয় ঘোষ। আতঙ্কের সেই মুখ দেখিয়েছে এবিপি আনন্দ। আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ভয় তো দেখাচ্ছে, আশেপাশের লোকরা এখনো পর্যন্ত ভয় দেখাচ্ছে, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একাধিকবার এবিপি আনন্দর স্টুডিও এসে নিজেদের আতঙ্কের কথা শুনিয়েছেন হৃদয় ঘোষ। সরব হয়েছেন পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে। 14ই ফেব্রুয়ারি সিট গঠিত হয়, 2 মাস হতে চলল। আজকে অনুব্রত বা বিকাশ রায়চৌধুরীকে এর মধ্যে আমাদের কাছে অন্তত তথ্য নেই যে একবারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম, আমার তো মনে হয় না ওনারা সেই কথায় কর্ণপাত করেছেন বা সেই কথাগুলো শুনেছেন বলে আমার মনে হয় না। প্রতিপক্ষ অনুষ্ঠানে একাধিকবার তুলে ধরা হয়েছে পারুই কাণ্ডের তদন্তে প্রশাসনের খামতির নানা দিক, নানা এক্সক্লুসিভ রিপোর্ট।
এই মুহূর্তে সব থেকে বড় খবরটা নিয়ে আজ প্রতিপক্ষ অনুষ্ঠান শুরু করব। পাড়ুই কাণ্ডে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত আজ পরিষ্কার ভাষায় যা বললেন, তিনি বললেন এফআইআর ছাড়া শতপ্রণোদিত হয়ে অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু পাড়ুই কাণ্ডে এফআইআর হওয়া সত্ত্বেও সবাইকে গ্রেফতার করা যাচ্ছে না। এরপর কোনো নতুন নির্দেশ দিলে মনে হবে অনিচ্ছুক ঘোড়াকে লাগাম পরানো হচ্ছে। পাড়ুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবিপি আনন্দই দেখিয়েছে পাড়ুই কাণ্ড ঘিরে এত সমালোচনা সত্ত্বেও কিভাবে বারবার অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। যে ভালো সংগঠক তার জন্য আমি লাস্ট অব্দি যে সত্যি কাজ করবে, কিন্তু ওর একটা প্রবলেম আছে। আপনারা অনেকে জানেন না, ও নিজে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারটা একটু মানবিকভাবেও দেখি। শুধু গ্রাউন্ড রিয়ালিটি পৌঁছে দেওয়াই নয়, পাড়ুই মামলার জল যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পৌঁছেছে তখন আদালতের ভেতরকার খবরও সবার আগে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে এবিপি আনন্দ। এভাবেই দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা মাস। সেই শুরু থেকে এবিপি আনন্দ দেখিয়েছে পাড়ুই কাণ্ডের প্রতিটি আপডেট। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডন যখন পাড়ুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন, তখনও সবার আগে সেই খবর এবিপি আনন্দে। এই মুহূর্তের বড় খবর, পাড়ুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি হরিশ টন্ডন আজকে পাড়ুই মামলার তদন্তে রাজ্য পুলিশ, রাজ্য সিআইডি এবং হাইকোর্ট নিশ্চিত বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল, সেই সমস্ত তদন্তকে বহিষ্কার করে দিয়ে একেবারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবিপি আনন্দ।